ওকে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কাইন্ডলি একটু কমেন্টে জানান। ঠিকমতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু করবো আজকে। আপনার ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টে একটু জানান। আমরা শুরু করবো ইনশাল্লাহ। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আয়শা আক্তার আপু বলেছে শুনতে পাচ্ছেন। আচ্ছা, অর্ণব স্বপন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো ইনশাল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু সবাই একটু রেসপন্স করেন। আচ্ছা, হ্যাঁ, আমরা আমরা শুরু করবো ইনশাল্লাহ এখনই। আরো সবাই জয়েন করুক ইনশাল্লাহ, আমরা এখনই শুরু করব। হ্যাঁ, পপি সরকার আপু, হ্যাঁ, থ্যাংক ইউ আপু। উর্মি আক্তার আপু, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা এখনই ইনশাল্লাহ শুরু করব। আল ইমরান মুসা ভাই, জি ভাই, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা 2 মিনিটই এখন 2 মিনিট আমরা দেখি, একটু সবাইকে সময় দেই। 2 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ শুরু করব। আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান তো, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, বা দেখতে কোনো হ্যাসেল ফেস করতেছেন কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, এবং শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, দুইটা ইস্যু। হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে ভাই। পাইকগাছা খুলনা থেকে জি এম ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি শুরু করতে পারি না এখন? এখন কি শুরু করব? আপনারা একটু জানান এখন শুরু করা যায় কি না। রিয়াজ ভাই বলেছে জি। আচ্ছা, জি স্যার, অল ক্লিয়ার। জি ভাই, শোনা যাচ্ছে এবং সুন্দরভাবে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আচ্ছা, পপি আপু বলেছেন জি ভাই শুরু করেন।
আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করি। আস্তে 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 সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমরা আজকে কথা বলবো, গত ক্লাসে আমরা কথা বলতেছিলাম, গত ক্লাসে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা কথা বলা শুরু করেছি। 10 নম্বর ক্লাস হচ্ছে। আমরা কথা শুরু করেছিলাম সিপিসি সেকশন 26 দিয়ে। আমরা মূলত আসলে একটা দেওয়ানি মামলার যে আসলে যে স্ট্রাকচার, একটা দেওয়ানি মামলা যেভাবে শুরু হচ্ছে, আপনার যে ইনিশিয়েট হচ্ছে একটা দেওয়ানি মামলা, আমরা সেই বিষয়ে কথা বলছি। একটা দেওয়ানি মামলা শুরুর ক্ষেত্রে আমরা বলেছি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় সাধারণত কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। তবে আমরা বলেছি যে এমনও সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যেখানে একটি মামলা শুরু হতে পারে একটি দরখাস্তের মাধ্যমে। আমরা সেটা দেখেছি ইতোমধ্যে এই বিষয়ে, এবং আমরা উদাহরণ হিসেবে আমরা বলেছিলাম, উদাহরণ হিসেবে আপনাদেরকে বলা হয়েছিল যে একটা দেওয়ানি, সাধারণত একটি মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হচ্ছে, কিন্তু এমনও সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনে আপনার পিটিশনের মাধ্যমেও একটা মামলা শুরু হতে পারে। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 96 অনুযায়ী আপনার যে প্রিএমশন মামলা হয় বা যে অগ্রক্রয়ের মামলা হয়, সেই মামলা আমরা বলেছিলাম যে এটা শুরু হয় আসলে কিসের মাধ্যমে? পিটিশনের মাধ্যমে বা দরখাস্তের মাধ্যমে। আমরা এটাও বলেছিলাম যে নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট বা ন্যাট অ্যাক্ট 1949 এর সেকশন 24 অনুযায়ী আপনার যে অগ্রক্রয়ের মামলা হয় অকৃষি জমির ক্ষেত্রে, সেই মামলাটাও আপনার শুরু হচ্ছে দরখাস্তের মাধ্যমে। এবং আমরা এই দুটার মধ্যে পার্থক্যগত কথা বলতে গিয়ে আমরা আগে দেখেছি যে যেই মামলাটা শুরু হচ্ছে আরজি দিয়ে, সেই মামলার যে ফলাফল, সেই মামলার যে আউটকাম বা সর্বশেষ যে পরিণতি হয়, সেই মামলাটা সাধারণত পরিণতি হয় কিসের মাধ্যমে? সাধারণত দুইটা ফলাফল আসে। ইতোমধ্যে এগুলো কথা বলা হয়ে গেছে যে এই মামলার ফলাফল, যেই মামলাটা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে, সেই মামলাটার ফলাফল হবে ডিক্রি বা ডিসমিস। এগুলো কথা বলা হয়ে গেছে। এবং আমরা বলেছি যে যেই মামলাটা শুরু হচ্ছে দরখাস্তের মাধ্যমে, সেই মামলার ফলাফল হবে দুইটা। সেক্ষেত্রে আপনার ফলাফল হতে পারে অ্যালাউ, ডিসঅ্যালাউ। অর্থাৎ বাংলায় বললে আপনি যদি বলেন মঞ্জুর এবং না মঞ্জুর। এগুলো আমরা ইতিমধ্যে আগেই পড়ে ফেলেছি। আমরা বলেছি যে আমরা এখান থেকে কথা বলতে গিয়ে আমরা এখানে চলে গেলাম। আমরা বলেছি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় কিসের মাধ্যমে? বাই প্রেজেন্টেশন অফ দ্য প্লেইন্ট, অর্থাৎ কি আরজি দাখিলের মাধ্যমে, অর এনি আদার প্রিসক্রাইবড ম্যানারের মাধ্যমে। আমরা বলেছি দরখাস্তের মাধ্যমে শুরু হতে পারে। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, লাস্ট ক্লাসের কথা বলছি। এবং এখানে আমরা এটা পড়ার পরে আমরা গিয়েছিলাম আপনার অর্ডার 4 রুল 1 এবং রুল 2-তে। অর্ডার 4 রুল 1 এবং রুল 2-তে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে মামলাটা আপনার দাখিল করতে হবে কার কাছে? একজন কোর্ট অফিসারের কাছে। সেক্ষেত্রে আপনার কি প্রপার কোর্ট অফিসারকে আপনার যে সাব রেজিস্ট্রার আছেন, কোর্টের যিনি সাব রেজিস্ট্রার, স্লিপ অফ টাং, এটা আসলে সেরেস্তাদার, ঠিক আছে? এটা সাব রেজিস্ট্রার, এটা সেরেস্তাদার, ঠিক আছে? কোর্টের যিনি সেরেস্তাদার আছেন, এই সেরেস্তাদারের কাছে আপনারা কি করবেন? আপনারা এই আরজিটা আপনার ফাইল করতে হবে। এবং আমি বলেছিলাম যে আপনার এই আরজিটা যখন দাখিল হবে, তখন সেখানে একটা কি পড়বে? একটা ইউনিক স্যুট নাম্বার পড়বে। অর্থাৎ এমন একটা নাম্বার পড়বে যেই নাম্বারটা অন্য কোনো মামলায় আর ব্যবহৃত হবে না। যেই নাম্বারটা দিয়ে আপনি এই নির্দিষ্ট মামলাটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এবং আমি এটাও বলেছি যে মামলাটা শেষে আপনার 3টা জিনিস ইউজ করা হবে। মামলাটার শেষে আপনার কি হতে পারে? এটা শেষে টিএস ইউজ করা হতে পারে, টাইটেল স্যুট হতে পারে। এটা বলেছি, এটা
ওসি হতে পারে, এটা আদার ক্লাস স্যুট হতে পারে, এবং এটাও বলা হয়েছে টাইটেল স্যুট হতে পারে, আদার ক্লাস স্যুট হতে পারে, অথবা আপনার এটা পার্টিশন স্যুটও হতে পারে। এভাবে খুব সহজে একটা মামলার শেষে এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারি মামলাটা কোন নেচারের মামলা, কোন নেচারের মামলা, কোন প্রকৃতির মামলা, সেটা খুব সহজে আপনার আইডেন্টিফাই করা যাবে। এবং বলেছি যে আপনার যে স্যুট রেজিস্টারটা আছে, এই স্যুট রেজিস্টারে আপনার কি কি উল্লেখ করতে হয়। আপনার এই স্যুট রেজিস্টারে আপনার প্রপার্টির যে ডিসক্রিপশনটাও কি, অর্থাৎ সম্পত্তির যে আপনার যে বর্ণনা আছে, সেই বর্ণনাটাও আপনার স্যুট রেজিস্টারে থাকতে হবে। অর্থাৎ কত শতক জমি নিয়ে মামলা, কত বিঘা জমি নিয়ে মামলা, সেই বিষয়টা আপনার কি, সেটাও আপনার কি স্যুট রেজিস্টারে থাকবে। এতে করে যেন খুব সহজেই বোঝা যায় যে আপনার কি যেই মামলাটা শুরু হয়েছিল, যেই মামলাটাই আপনার ডিগ্রি বা ডিসমিস হলো, শেষে গিয়ে যেটা হবে সেটা কত, আপনার কতটুকু কোয়ান্টিটি কত ছিল, এটা যেন খুব সহজে যেন আইডেন্টিফাই করা যায়। এই বিষয়গুলো আমরা দেখেছিলাম অর্ডার 4 রুল 1 এবং রুল 2 তে। এরপরে আমরা কথা বলতে বলতে আমরা গিয়েছিলাম অর্ডার 7 রুল 1 থেকে 18। এখান পর্যন্ত আমরা পড়েছি আপনার, এখানে পর্যন্ত আমরা অর্ডার 7 রুল 10 এর আগ পর্যন্ত আমরা পড়েছি। এটা আপনাদের মনে আছে? রেসপন্স করেন। আমরা রিকল করলাম যে আসলে কি আমরা এই পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? মনে পড়ছে কি না? আমরা ছিলাম অর্ডার 7 রুল 10, অর্থাৎ রিটার্ন অফ ক্লেমটার আগ পর্যন্ত, তার আগ পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, ঠিক আছে। আপনার যে অর্ডার 7 রুল 10 এই পর্যন্ত আমরা আসার পরে আমরা বলেছিলাম যে আপনার দেওয়ানি মামলায় আপনার কি, আপনার ডেইলি বেসিসে দেওয়ানি মামলাগুলোতে আপনার টাইম অ্যান্ড অ্যাগেইন বারবার যে জিনিসগুলো আপনি ব্যবহার করেন, সেই বিষয়গুলোর মধ্যে আপনার কি অনেক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। মামলাটা ফেরত দেওয়া হতে পারে, এবং মামলাটা কি হতে পারে, মামলাটা আপনার কি খারিজও হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা সেখানে যাব। তার আগে একটু বলি যে আমরা আরজি নিয়ে যখন কথা বলবো, আপনার পুরো এই বিষয়ে আপনার যে স্ট্রাকচারটা আছে, আপনার যে স্ট্রাকচারটা আছে, আপনার পড়ার সময় যেন আপনার জন্য এই বিষয়টা মাথায় থাকে। আপনি যখনই আরজি নিয়ে কথা বলবেন, তখনই আপনার জন্য মাথায় থাকে এই বিষয়ে সেকশন 26 এ আলোচনা আছে, এই বিষয়ে আপনার কি অর্ডার 4 রুল 1 এবং 2 তে আলোচনা আছে, এই বিষয়ে আপনার কি অর্ডার 7 রুল 1 টু রুল 18 পর্যন্ত আলোচনা আছে। এবং যদিও অর্ডার 6 রুল 1 টু 18 এ সরাসরি প্লেইন বিষয় নেই, কিন্তু এখানে কি আছে, এখানে প্লিডিংস আছে। এই প্লিডিংস এর মধ্যে যেহেতু আমরা দেখি যে আসলে দুইটা বিষয় আপনার চলে আসতেছে, এই প্লিডিংস এর মধ্যে আপনার দুইটা বিষয় আসতেছে, প্লেইন্ট আসতেছে এবং রিটেন স্টেটমেন্ট আসতেছে। রিটেন স্টেটমেন্টের বিষয়টা আসছে, লিখিতভাবে বিষয়টা আসতেছে। ঠিক এই কারণে যেহেতু কি অর্ডার 6 রুল 1 টু 18 এর মধ্যে প্লিডিংস এর বিষয়টা আছে, অর্থাৎ কি এখানে প্লেইনটাকেও আপনার ইমপ্লাই করতেছে, এখানে রিটেন স্টেটমেন্টটাকেও আপনার ইমপ্লাই করতেছে। ঠিক এই কারণে কি, যেখানে দুইটা বিষয় যেহেতু আপনার এখানে কানেক্টেড আছে, কাজেই এটা আপনার আরজি পড়ার সময় আপনার জন্য মাথায় আসে যে এই সিচুয়েশনটা কি, এটা প্লেইন্টের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে। আপনার কি এটা রেলিভেন্ট আপনার প্রভিশন হিসেবে কাজে লাগতে পারে, রেলিভেন্ট আপনার কি ডোমেইন হিসেবে এটা কাজে লাগতে পারে। অর্ডার 6 আপনার রুল 1 টু 18 এটা পড়তে গিয়ে আপনার কি, আপনার দেখেন যে যখন একটা মামলা হয়, মামলা হওয়ার ক্ষেত্রে আপনার শোনেন সবকিছু আপনার সিপিসিতে পাওয়া যাবে না। ঠিক সেক্ষেত্রে আপনার কি সিভিল রুলস এন্ড অর্ডার্স ভলিউম 1 এর আপনার কি এই জায়গাটাই আপনার মাথায় থাকতে হবে প্লেন পড়ার সময়। এটা যেন আপনার মাথায় থাকে যে আপনার কি সিভিল রুলস এন্ড অর্ডার্স ভলিউম 1 এর রুল 17 থেকে 55 এর মধ্যেও কি আমি এই বিষয়গুলো আমি বক্তব্য পাবো, ঠিক আছে, আর যে বিষয়ে, তাহলে এটাও দেখতে হবে। এবং এটাও আপনার মাথায় থাকতে প্লেন পড়ার সময় যে সিভিল সুট ইনস্ট্রাকশন ম্যানুয়াল যে আছে, সেই সিভিল সুট ইনস্ট্রাকশন ম্যানুয়ালের চ্যাপ্টার 1 এও আরজি বিষয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ কি এটা ডোমেইনটা, এটা আপনি যা আলোচনা করেন, কেস ল তো অনেক পরের বিষয়। আপনারা মেইন লেজিসলেশন না পড়ে কখনোই কেস লতে হারাবেন না। কেস ল তাদের জন্য যারা অলরেডি বইয়ের পড়াশোনা শেষ করে ফেলছে। ওটা এই বিষয়টাকে আপনি কি বলতে পারেন, এটা অ্যাডভান্স স্টাডিজ হিসেবে আপনি কাউন্ট করতে পারেন, অ্যাডভান্স স্টাডিজ। কিন্তু
আমি অরিজিনাল প্রভিশনে আমার ঠিক মতো আমার যদি ল্যাকুনা থাকে, আমার যদি গ্যাপ থাকে, তো কখনোই সেটা আপনার ওয়াইজ ডিসিশন না। কারণ সেক্ষেত্রে আপনার কেস ডিসিশনের সব সময় কি আপনার ফাউন্ডেশনটা থাকবে কোনো একটা লিগ্যাল প্রভিশন, কোনো একটা লিগ্যাল প্রভিশনকে আপনার এক্সপ্লেইন করতে করতে আপনার কি এই ইয়াতে চলে আসবে, ঠিক আছে, আপনার কেস ল এস্টাবলিশ হবে, অথবা নতুন কিছু আপনার ভেরিয়েশন হয়ে একটা কেস ল ডেভেলপ করবে। কিন্তু আপনি যদি অরিজিনাল প্রভিশনটাতে আপনার যদি ইয়ে থাকে, যদি ল্যাকুনা থাকে পড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কি এক্ষেত্রে আপনার এই জিনিসটা আপনার ক্ষেত্রে কি লাগবে, আপনার অবস্কিউর লাগবে, আপনার দুর্বোধ্য লাগবে। এই কারণে ওয়াইজ ডিসিশন হলো আগে অরিজিনাল টেক্সটে যেটা আছে সেটা পড়বো, অরিজিনাল টেক্সটে যেটা আছে সেটা পড়বো, অরিজিনাল টেক্সটে যেটা আছে সেটা পড়বো, অরিজিনাল টেক্সটের বাহিরে এটা আপনার প্রয়োজন হবে না। এখন কথা হলো যে আমরা যখন কথা বলি আপনার বাংলাদেশের কনটেক্সটে আপনার কি আছে, আপনি যদি বার কাউন্সিল এক্সামে চিন্তা করেন, আপনি যদি জুডিশিয়ারি এক্সামে চিন্তা করেন, আপনি যদি ল অফিসার হিসেবে চিন্তা করেন, আপনি যাই কাজ করেন আপনার তো কোর্টে আসতে হবে। আপনি বার কাউন্সিল এক্সামের মাধ্যমে আপনি যদি অ্যাডভোকেট হিসেবে কোর্টে আসেন, আপনি জুডিশিয়ারির মাধ্যমে আপনি যদি জাজ হিসেবে কোর্টে আসেন, আপনি যদি লয়ার হিসেবে আপনি যদি কি ব্যাংকের ইন্টারেস্ট অথবা ফাইন্যান্সিয়াল সেক্টরের আপনি যদি ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আপনি যদি কোর্টে আসেন, সেক্ষেত্রে আপনার তো মামলা ফাইল করতে হবে অনেক ক্ষেত্রে। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে আপনাদের মনে আছে অবশ্যই যে আমরা যখন অর্থঋণ আদালত নিয়ে কথা বলেছিলাম কিছুটা, অর্থঋণ আদালত আইন 2003, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই আইনটার সোল পারপাসটা কি। এই আইনটার সোল পারপাস হলো আপনার কি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। এখন সবচেয়ে পপুলার লগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার অর্থঋণ আদালত আইন, ঠিক আছে, কারণ আমাদের দেশে ইনকাম পরিমাণ বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল সেক্টরে ইন্টারেস্ট প্রোটেক্ট করতে গেলে আপনার তো ল অফিসার হিসেবে আপনি যদি কাজ করতে আসেন, ব্যাংক আপনার তো কি ব্যাংকের মামলা হিসেবে আপনার কোর্টে তো চালাইতে হবে। তো সেক্ষেত্রে আপনার কি সবার কিন্তু এই জিনিসগুলো কিন্তু কি এটা একদম কি আপনার একদম এবিসি, এটা একদম প্রাথমিক জ্ঞান, এটা ইনিশিয়াল স্টেজের আলোচনা। তো যে ক্ষেত্রে আমরা কথা বলছিলাম যে আমরা ভিতরে ঢুকবো ইনশাল্লাহ, কিন্তু আপনার জন্য মাথায় আসে সবার আগে সেকশন 26 এর মূল বক্তব্য ছিল কি যে এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড থ্রু প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট অর এনি আদার প্রিসক্রাইবড ম্যানার, অর্থাৎ কি মামলা শুরু হবে কিসের মাধ্যমে, প্লেইন্টের মাধ্যমে বা আর্জি দাখিলের মাধ্যমে বা এনি আদার প্রিসক্রাইবড ম্যানারের মধ্যে আমরা দেখেছি দরখাস্তও পড়ে, ঠিক আছে। এবং আমরা বলেছি যে আপনার কি যে অর্ডার 4 রুল 1 এবং 2 তে আমরা বলেছি যে আপনার কি মামলা আপনার দেওয়ার ক্ষেত্রে মামলাটা পিছন কোর্টে আসবেন, সেটি আপনার কোর্টের যে কোর্টের যে আপনার সেরেস্তাদার আছে তার কাছে আপনার কি কোর্ট অফিসারের কাছে আপনার কি মামলাটা আপনার দিবেন, ঠিক আছে। এবং সেটা আপনার কি পড়বে, একটা ইউনিক আপনার কি পড়বে, একটা নাম্বার পড়বে, যে নাম্বারটা দিয়ে আপনার কি করবে মামলাটাকে আইডেন্টিফাই করা যাবে। এটা আমরা পড়েছিলাম আপনার কি আপনার অর্ডার 4 রুল 1 এবং 2 তে। এবং আমরা সর্বশেষ আমরা কি অর্ডার 7 রুল 1 to 8 এর মধ্যে আমরা পুরোটা শেষ করতে পারি নাই। আমরা এখানে আজকে যাব এবং আমরা এখানে সবার আগে দেখেছিলাম কি অর্ডার 7 রুল 1 to 18 এর ক্ষেত্রে আমরা সবার আগে দেখেছিলাম কি কন্টেন্টস অফ প্লেইন্ট, একটা আরজির মধ্যে কি কি থাকে আমরা সেটা দেখেছিলাম রুল 1 এ। এরপরে আমরা দেখেছিলাম যে আপনার কি যে মানি সুটের ক্ষেত্রে, এবং আমরা এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কনস্ট্রাকশন অফ আপনার কি অর্ডার 7 রুল 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কনস্ট্রাকশন, আপনি যখন একটা প্লেইন্ট ফাইল করবেন প্লেইন্টের মধ্যে কি কি এলিমেন্টস থাকতে হয়, এবং যেগুলো আপনার অর্ডার 7 রুল 1 এ বলা নাই, অর্ডার 7 রুল 1 এ বলা নাই, কিন্তু এমন অনেক কিছু উল্লেখ করতে হবে যেটা আপনাদেরকে আপনার একটা কি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছিল। এবং আপনার তারপরে আমরা দেখেছিলাম আপনার কি যে মানি সুটের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানি সুট আপনার কি সুট ফর রিয়েলাইজেশন অফ মানি, আমরা বলেছিলাম যে মানি সুটের ক্ষেত্রে আপনার একটা প্রিসাইজ অ্যামাউন্ট ক্লেম করতে হয়, অ্যামাউন্টটা যেন প্রিসাইজ হয়। মানি সুটের ক্ষেত্রে অ্যামাউন্ট শুড বি স্পেসিফিক, অ্যামাউন্টটা কি সবসময় স্পেসিফিক হবে। কিন্তু আপনার যদি কি বলেছিলাম যে আপনার যদি কি হয়, যদি মিন প্রফিটের মামলা হয়, যে মিন প্রফিটের মামলা হলে কি হবে, মিন প্রফিটের মামলা ক্ষেত্রে আপনার কি আপনার স্পেসিফিক অ্যামাউন্ট হওয়ার দরকার নাই, একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট উল্লেখ করলেই হবে, হয়ে যাবে। আমরা এটা পড়েছি। এটার পরে আমরা দেখেছিলাম গত ক্লাসে আপনার বলেছিলাম যে আর্গুমেন্টের ক্ষেত্রে, কোর্টের মধ্যে আর্গুমেন্টের ক্ষেত্রে যে বিধানটা আপনি রেগুলার কি আপনি বাদী অথবা বিবাদী আপনি যেই পক্ষেই প্র্যাকটিস করেন না কেন, প্লেন্টিভ অথবা ডিফেন্ডেন্ট আপনি যেই পক্ষে আর্গুমেন্ট করেন কিনা, আমরা দেখেছিলাম যে আমরা কি যে অর্ডার 7 রুল 3 আমরা কোর্টের মধ্যে কি হিসেবে ইউজ করব, আপনার বাদী হিসেবে আপনি কিভাবে ইউজ করতে পারেন অথবা বিবাদী হিসেবে কিভাবে ইউজ করতে পারেন সেই স্ট্র্যাটেজি আমরা শিখেছি। এবং ওখানে বলা হয়েছিল
যে কি আপনার মামলার ক্ষেত্রে কি হতে হবে, আপনার যখন কোনো আর্জি দাখিল করা হবে আর্জিটার মধ্যে কি আপনার জমির যে বিষয়টা, জমির বিষয়টা আপনার স্পেসিফিক থাকতে হবে, যে কতটুকু জমির জন্য আপনি ডিক্রি চাচ্ছেন, কতটুকু জমির জন্য আপনি রিলিফ চাচ্ছেন। এবং আমরা এটাও বলেছি যে আপনার কি, যে এখানে জমির যে আপনার আরো অনেক কিছু বলা হয়েছিল, যেমন আপনার জমির ক্ষেত্রে আপনার যেমন ধরা গেল একটা দলিল নাম্বার, যে দলিল নাম্বারটা আপনার কি স্পেসিফিক থাকতে হবে। তারপর জমিটা আপনার কোন মৌজায় অবস্থিত সেই মৌজা নাম্বারটাও থাকতে হবে। জমিটার আপনার কি, আপনার ওই জমিটা আপনার কি দাগ নাম্বার কত এটা থাকতে হবে। এবং আপনার জমির যে আপনার যে জেএল নাম্বার, জুরিসডিকশন লিস্ট নাম্বার, সেগুলো আপনার কি স্পেসিফিক থাকতে হবে। এবং আমরা বলেছি যে এক্ষেত্রে আপনার কি থাকতে হবে, অ্যাক্সেস অ্যান্ড বাউন্ডারিজ আপনার কি সেটা আপনার থাকতে হবে। ঠিক আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের জমিটার কি আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে জমিটার কি আছে সেটা আপনার কি সেটা আপনি উল্লেখ করবেন এর ক্ষেত্রে। এবং আমরা এটাও বলেছি সেক্ষেত্রে আমরা একটা আমরা ডিসিশন বলেছি আদালতে, যে আপনার কি আদালত যেই মামলা যে ক্ষেত্রে আপনার কি জমির ইয়েটা আপনার স্পেসিফিক না, যে ক্ষেত্রে আপনার কন্টেনশাস ল্যান্ড, যে ক্ষেত্রে আপনার কন্টেনশাস ল্যান্ড বা নালিশি জমিটা স্পেসিফিক যদি না হয়, সেক্ষেত্রে সেই জমিটা আদালত কোনো কি করবে না, কোনো ডিগ্রি দেবে না। এবং বলা হয়েছে যে নো কোর্ট শ্যাল পাস এনি ইনফ্রাকচুয়াস ডিগ্রি, আদালত কখনোই এমন কোনো বিষয়ে ডিগ্রি দেবে না যেই মামলাকে ডিগ্রি ফল ভোগ করা যায় না। আমরা এটা পড়েছিলাম। এবং একই সঙ্গে আমরা বলেছিলাম যে আপনার অর্ডার 7 রুল 6, অর্ডার 7 রুল 6 আমরা বলেছিলাম যে আসলে কোন ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 অ্যাপ্লিকেবল হয় এবং কোন ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের সেকশন 14 অ্যাপ্লিকেবল হয়। আমরা এটা এখানে এটার সঙ্গে রেলিভেন্সি কিভাবে আমরা এটা দেখেছিলাম অর্ডার 7 রুল 6 পড়ার সময়। এবং অর্ডার 7 রুল 9-এ বলা হয়েছিল যে কি আপনি বাদী হিসেবে আপনি যখন মামলা করবেন, মামলার ক্ষেত্রে আপনি কোনো বিবাদী কোনো দাবি আপনি যদি স্বীকার করে নেন, আপনি যদি বিবাদীর কোনো দাবি আপনি যদি অ্যাডমিট করে নেন, সেটা আপনার স্পেসিফিকভাবে জানাতে হবে। ঠিক আছে, এটা আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তো এই পর্যন্ত ছিল আপনার আগের পড়াশোনা আপনার। তারপরে আমরা বলেছিলাম যে আমরা অর্ডার 7 রুল 10 আপনার আজকে শুরু করবো ইনশাল্লাহ। আগের ক্লাসটা একটু আমি রিভিউ করলাম যে আসলে তাহলে আমরা কি অর্ডার 7 রুল 10-এ যাব, আপনারা একটু কমেন্টে জানান। অর্ডার 7 রুল 10-এ আমরা এই পর্যন্ত আগের ক্লাসে ছিলাম, আপনাদের একটু আপনার ব্রেন স্টর্মিং করা হলো, যাবো কিনা কমেন্টে জানান। 1 মিনিট সময়, তাড়াতাড়ি জানান যে আমরা নেক্সট ইয়াতে মুভ করবো কিনা। আচ্ছা জি ভাইয়া শুরু করেন। হ্যাঁ থ্যাংক ইউ আপনার। তাহলে আমরা একটু মুভ করি। তাহলে আমি মুছে ফেললাম আগের ক্লাসটা, আমরা করলাম আসলে মুছে ফেললাম। এখন আমরা নতুন জায়গায় যাব ইনশাল্লাহ। আপনার একটা হেডিং লিখেন, এটা একটা টাইটেল লিখেন আপনার, রিটার্ন অফ প্লেন্ট, রিটার্ন অফ প্লেন্ট বা আরজি ফেরত, একটা আপনার হেডিং দেন লেখার ক্ষেত্রে। আমরা এখন যা যা ইনফরমেশন পড়ব সবগুলো আপনার কি রিটার্ন অফ প্লেন্ট বিষয়ে এখন যা আলোচনা হবে ইনশাল্লাহ।
এই পর্যন্ত কি আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মুভ করি সামনে। আপনার একটা হেডিং দেন, পড়াশোনাটা একটু গোছানো ভাবে করতে হবে, এলোমেলো ভাবে করলে অনেক প্রেশার পড়ে যাবে। আপনার এখানে লিখেন রিটার্ন অফ প্লেন্টের আগে একটা ইয়া দেন, সবার আগে 1 নম্বর পয়েন্ট দেন যে রেলিভেন্ট প্রভিশন। এটা আসলে এই বিষয়ে আপনার কথা বলতে গেলে সবার আগে আপনার কোথায় যাইতে হবে? এই বিষয়ে আপনার কথা বলতে হলে সবার আগে যাইতে হবে আপনার কি অর্ডার 7 রুল 10। এবং আপনাদেরকে বলেছিলাম আমি, ঠিক বইয়ে যেভাবে দেয়া আছে এটা আপনার কি যেভাবে দেয়া আছে অর্ডার 7 এভাবে লিখবেন না, এভাবে লেখার দরকার নাই, ঠিক আছে? এভাবেই লিখবেন, উপরে যেভাবে লেখা হয়েছে অর্ডার 7 রুল 10 ঠিক এভাবে লিখবেন, এভাবে লিখবেন না। আচ্ছা, আরজি ফেরতের বিষয়ে কথা বলতে গেলে প্রাসঙ্গিক যে বিধান সেটা আপনার চলে আসে আপনার কোথায় অর্ডার 7 রুল 10-এ। আপনার আমরা দেখেছি মূল কথায় আমরা ইয়ে করতেছি, ঠিক আছে? এখন আরেকটা লিখেন, এটার পরে একটা পয়েন্টের নাম দেন, যে পয়েন্টের নাম হলো হোয়েন। হোয়েন আপনার কি এটা কোন সময়টা আপনি এটা ক্লেম করতে পারেন, রিটার্ন অফ প্লেনটা কোন সিচুয়েশনে হইতে পারে এটা লিখেন। at any stage of the suit, at any stage of the suit অর্থাৎ কি যে একটা মামলার যে কোনো সময় আপনার একটা যে কোনো স্টেজে কি হইতে পারে, একটা মামলার যে কোনো স্টেজে রিটার্ন অফ প্লেন্ট হইতে পারে, ঠিক আছে? আরজি ফেরত চাওয়া যাইতে পারে বা আরজি ফেরত দেওয়া যাইতে পারে। এটা এটা লেখা হয়েছে হোয়েন, কখন আরজি আপনার কি ফেরত দেওয়া যায়। এখন মূল কথায় আসি, আমরা অলরেডি ইতোমধ্যে আমরা জুরিসডিকশন বিষয়ে আমরা পড়াশোনা করেছি। আপনাদের ক্ষেত্রে অনেক জুরিসডিকশন নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। কি ছিল আপনার দেখেন, পিকুনিয়ারি জুরিসডিকশন নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা এই ক্ষেত্রে আপনার 2021 সালের যে সংশোধনী আছে আপনার কি সেটা আমরা পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? এবং টেরিটোরিয়াল জুরিসডিকশন নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন নিয়ে আমরা কথা বলেছি, আমরা ইনহেরিয়েন্ট জুরিসডিকশন নিয়ে আমরা কথা বলেছি, আমরা অ্যাপিলেট জুরিসডিকশন নিয়ে আমরা কথা বলেছি, আমরা রিভিশনাল জুরিসডিকশন নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, আমরা রেফারেন্স জুরিসডিকশন নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা অরিজিনাল জুরিসডিকশন নিয়ে আমরা ইতোমধ্যে কথা বলে ফেলেছি আগের ক্লাসগুলোতে। আমি আবার বলছি, আমরা জুরিসডিকশন যখন আমরা পড়েছিলাম এবং আমরা এটা নিয়ে একটা যে কন্ট্রোভার্সি আছে আমরা সেটাও কিন্তু ইতোমধ্যে পড়ে ফেলেছি, যে আসলে কি জুরিসডিকশনের মধ্যে আমরা পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার বিষয়ে আমরা পড়েছি, আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার বিষয়ে আমরা পড়াশোনা করেছি, আমরা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন বা মামলার কি আপনার বিষয়বস্তু সংক্রান্ত যে এখতিয়ার আমরা সেটাও পড়েছি। আপনার ইনহেরিয়েন্ট জুরিসডিকশন বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়ে আমরা কথা বলতে গিয়ে আমরা কথা বলেছি আদালতের, আমরা 151 নিয়ে কথা বলেছিলাম, 561 এ নিয়ে কথা বলেছি, আপনার অর্থনীতি আদালত আইন নিয়ে কথা হয়েছে 2003 সালের, কনস্টিটিউশনের আর্টিকেল 102-তে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছিল, ক্লজ 1 এবং 104 এগুলো আমরা পড়েছি এবং সিপিসির সেকশন 9 এগুলো বিষয়ে আপনাদেরকে ইতোমধ্যে আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের জুরিসডিকশন নিয়ে আমরা যাওয়ার আগে আপনারা দেখেন এগুলো বলার আপনার কি, আপনারা দেখেন যে আদালতে বিভিন্ন ধরনের জুরিসডিকশন থাকে, তো সেক্ষেত্রে আপনার যে পিকুনিয়ারি জুরিসডিকশন আছে বা আর্থিক এখতিয়ার আছে, টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, ঠিক অন্য যে কোনো জুরিসডিকশনের কোনো যদি প্রশ্ন আসে, বার কাউন্সিল, জুডিশিয়ারি, ল অফিসার পরীক্ষায় আপনার যদি প্রশ্ন আসে, আপনার যে কোনোটা দিয়ে আপনার একটা কোশ্চিন সেট করলো, কোশ্চিন সেট করে বললো এগুলো থেকে অপশন দিল,
অপশন দিয়ে দিল যে আসলে এই কোনটার ক্ষেত্রে আপনার কি জুরিসডিকশন, কোন সিচুয়েশনটা অ্যারাইজ করলে একটা আদালতের যদি কি থাকে আপনার কি, যদি আপনার রিভিশনাল জুরিসডিকশন না থাকে বা আপনার রেফারেন্স জুরিসডিকশন না থাকে, সেক্ষেত্রে আপনার আর্জিটা ফেরত দেওয়া যায় কিনা, অথবা কি সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন না থাকলে রিটার্ন অফ প্লেন্ট হইতে পারে কি পারে না। আপনাদের কি মনে হয়? অনেকগুলো জুরিসডিকশনই তো আছে, কোন জুরিসডিকশনের ক্ষেত্রে আপনার কি রিটার্ন অফ প্লেন্ট হতে পারে? কমেন্টে জানান। এটা নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, কমেন্টে জানান কার জানা আছে। শুধুমাত্র বলা হলো যে এইসব জুরিসডিকশন আছে, কমেন্টে জানান দেখি। অনেক ধরনের জুরিসডিকশন আছে আদালতের, পিকুনিয়ারি জুরিসডিকশন আছে, টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন আছে, ইনহেরিয়েন্ট জুরিসডিকশন আমরা পড়েছি। তারপরে আপনার কি আপনার অ্যাপিলেট জুরিসডিকশন, রিভিশনাল জুরিসডিকশন, এগুলো আমরা সব পড়েছি। তা আমাদের যে পড়াশোনার যে বিষয়বস্তু, আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে আসলে কোন ধরনের জুরিসডিকশনের ক্ষেত্রে আপনার কি মামলাটাকে আপনার ফেরত দেওয়া যায়। কার জানা আছে বলেন। আপনার এখানে দেখেন বাংলায় বলতেছি যে যদি আপনার আর্থিক আপনার কি যদি এখতিয়ার হয় বা আঞ্চলিক এখতিয়ার হয় আদালতের, বা বিষয়বস্তু সম্পর্কিত এখতিয়ার হয়, বা আপনার কি যদি আদালতের সহজাত ক্ষমতা বিষয়ক যে এখতিয়ার হয়, যেটা আপনার সিপিসিতে 151-এ বলা আছে, সিআরপিসির 561 কতে বলা আছে, অর্থ আদালত আইনের সেকশন 57-এ বলা আছে, কনস্টিটিউশন আর্টিকেল 102, 104 হিসেবে বলা আছে, এবং সিপিসি সেকশন 9-এও বলা আছে। তো আমাদের যে বিষয়বস্তু এটা যেটাই হোক, তা আপনাকে কনফিউজ করা খুবই ইজি আপনি যখন এটা পড়বেন না, কিন্তু আপনার একটা যখন পুরোপুরি একটা যখন একটা আইডিয়া থাকবে, সেই বিষয়ে আপনাকে প্রশ্ন যতই কমপ্লিকেট কোশ্চেন করা হবে আপনার কিন্তু প্রবলেম হবে না। এটা আপনার শুধু লিখে রাখেন, যে গ্রাউন্ডস 3 নাম্বার পয়েন্টসের নাম দেন। এই যে আপনাদেরকে আমি শুধু কনফিউশনের জায়গাটা দেখাচ্ছি যে আসলে কনফিউশনটা কিভাবে অ্যারাইজ করতে পারে। মামলার আর্জিটা তখনই আদালত ফেরত দিবে যখন কি ওই আদালতের যখন নাম্বার 1 দেন, অনেকগুলো জুরিসডিকশন থাকলেও শুধুমাত্র যখন আদালতের যখন কি থাকে না, পিকুনিয়ারি জুরিসডিকশন থাকে না বা আর্থিক এখতিয়ার থাকে না, সেক্ষেত্রে আপনার মামলাটা ফেরত দেওয়া যাইতে পারে। অর্থাৎ কি একটা মামলায় দেখা যাচ্ছে কি যে অ্যাসিস্ট্যান্ট জাজ বা সহকারী জাজের, আমরা জানি যে সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 অনুযায়ী আপনার কি যে অ্যাসিস্ট্যান্ট জাজ সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত মামলা ডিল করতে পারে, অথবা আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ 25 লক্ষ টাকা পর্যন্ত মামলা ডিল করতে পারে। এখন অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্টে আপনি কি করলেন, একটা মামলা ফাইল করলেন যে মামলাটার মূল্যমান 15 লাখ টাকার বেশি, সেক্ষেত্রে উনি কি এটা পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ারে হিট করার কারণে মামলাটা কি হচ্ছে, আর্জিটা ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ কি আর্থিক এখতিয়ার সম্পর্কিত বিষয় কি মামলা ফেরত দেওয়া হইতে পারে। অর্থাৎ কি আপনি ঠিক মতো কি আপনার এইখানে আপনার হিট করতেছে কোথায়, আর্থিক এখতিয়ার বা পিকুনিয়ারি জুরিসডিকশনে। আরেকটা লিখেন যে যখন আদালতের কি থাকে না, টেরিটোরিয়াল জুরিসডিকশন থাকে না বা আঞ্চলিক এখতিয়ার থাকে না, টেরিটোরিয়াল জুরিসডিকশন লিখেন। সিচুয়েশনটা কিরকম আপনার দেখেন যে যেই মামলার জমিটা যে কন্টেনশাস ল্যান্ড, যে আপনার কন্টেনশাস ল্যান্ড যে আছে, যে জমি নিয়ে আপনার যে গন্ডগোল হচ্ছে, সেই জমিটা কি আপনার যেখানে নালিশি জমিটা যেখানে যে মৌজায় অবস্থিত, সেই বিষয়ে আপনার যে ফিক্সড যে কোর্ট আছে, সেই বিষয়ে আপনার মামলাটা করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটা যদি দেখি, আপনার একটা সিচুয়েশন দেখেন যে এটা আপনার একটা নালিশি জমি, নালিশি জমিটা আপনার কি এ নামক জায়গায় মৌজায় অবস্থিত। এখন এই মৌজার জন্য আপনার বিচারক হিসেবে আপনার আছেন মিস্টার এক্স, এবং বি মৌজার জন্য আপনার কি বিচারক হিসেবে আছেন মিস্টার ওয়াই। আপনার জমিটা আপনার কি নালিশি জমি কোথায়, এ মৌজায় অবস্থিত, কিন্তু আপনি কোর্টে গিয়ে মামলা করলেন কোথায়, এই যে বি মৌজার জন্য যিনি বিচারক ফিক্স ছিলেন, যেই উপজেলার বিচারক, আপনি তার কোর্টে গিয়ে মামলা করলেন। অর্থাৎ কি আঞ্চলিক এখতিয়ার, টেরিটোরিয়াল জুরিসডিকশন, সেখানে আপনার হিট করতেছে। অর্থাৎ কি তিনি এই মামলা নিতে পারবেন না, রিসিভ করতে পারবেন না। অর্থাৎ কি আপনারা এটা সবসময় মনে রাখবেন যে আরজি ফেরতের যে বিষয়, আরজি ফেরতের বিষয়ে কথা বলতে গেলে অনেক ধরনের জুরিসডিকশন আদালতে যদিও থাকে, শুধুমাত্র পিকুনিয়ারি জুরিসডিকশন এবং টেরিটোরিয়াল জুরিসডিকশন এই দুইটা গ্রাউন্ডে কি করা যায়, মামলার আরজি ফেরত দেওয়া যায়। ঠিক আছে, অন্য কোনো জুরিসডিকশনে আপনি পারবেন না। কিন্তু আরেকটা লিখে রাখতে পারেন, একটা ল্যাটিন একটা টার্ম লিখে রাখেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিয়ে লিখেন। নাম্বার 1 পিকুনিয়ারি জুরিসডিকশন, নাম্বার 2 টেরিটোরিয়াল জুরিসডিকশন, অথবা কি আবার একটা লিখে একটা শব্দ লিখে রাখেন
যে লোকাস স্ট্যান্ডাই, লোকাস স্ট্যান্ডাই অর্থাৎ কি রাইট টু সু, রাইট টু সু অর্থাৎ কি যে মামলা করার অধিকার। আমার আসলে কি আমার মামলা করার অধিকারই নাই। আপনার যদি এমনটা হয়, আপনার যদি দেখেন মনে করেন যে বাংলাদেশ এবং ভারতের একটা রিলেশন, আপনি একটা বাইলেটারাল রিলেশন চিন্তা করেন বাংলাদেশ এবং ভারতের, আপনার কি আমাদের মনে করেন আপনার আপনি মনে করেন আপনি তিস্তা নদী নিয়ে, যেটা আপনার যদিও আমাদের ভারত বাংলাদেশের জয়েন্ট রিভার আছে 54, আমাদের অভিন্ন নদী আছে 54টা, কিন্তু শুধুমাত্র তিস্তা নদী নিয়ে আমরা যদি কথা বলি, তো দেখেন তো দেখা গেল যে আপনার ভারত থেকে আমাদের যে আপনার যে অরিজিনটা, যেখান থেকে আমাদের পানিটা আপনার কি যা আপনার আপার রিপারিয়ান স্টেট যেটা বলা হয় ইন্টারন্যাশনাল লয়ের ভাষায়, যে আপার রিপারিয়ান স্টেট অর্থাৎ কি উপরের নদী অববাহিকার মাধ্যমে ভারত থেকে পানিটা যখন বাংলাদেশে ফ্লোটা হচ্ছে, এখন ভারত কি করলো সামনে একটা বাদ দিয়ে দিল। এখন কোন একজন ব্যক্তি কি করলো, উনি কোর্টে এসে একটা মামলা করলো, কি কোর্টে এসে একটা মামলা করলো যে স্যার ভারতে বাদ দেওয়ার কারণে আমার ক্ষতি হয়েছে, আমার জমিতে কি আমার জমিতে ড্রট বা অনাবৃষ্টির কারণে বা আপনার কি আপনার ফ্লাডের কারণে, ফ্লাশ ফ্লাডের কারণে ভারত মনে পানি ছেড়ে দিল, ফ্লাশ ফ্লাড বা হঠাৎ বন্যার কারণে কি তার জমি টমি সব ফসল ডুবে গেল। এখন সে কোর্টে গিয়ে একটা মামলা করলো যে স্যার আমার জমির ক্ষতি হয়েছে, আমাকে ক্ষতিপূরণ দেন, আমাকে কম্পেনসেশন দেন। তো সেক্ষেত্রে আপনার কি করলো আদালত, এই মামলাটা এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল, ঠিক আছে। আদালত যখন এই মামলাটা যখন কোর্টে যায় তখন বললো যে আপনারা এই ধরনের মামলা করার কোনো কি নাই, কোনো লোকাস স্ট্যান্ডাই নাই, কোনো এখতিয়ার নাই, ঠিক আছে, আপনি প্রপার পারসন না। অর্থাৎ কি লোকাস স্ট্যান্ডার্ড রাইট টু সু বা মামলা করার অধিকার, এখানে লোকাস স্ট্যান্ডার্ডের পাশে লিখে রাখেন যে মামলা করার অধিকার, বাংলায় লিখে রাখেন মামলা করার অধিকার লোকাস স্ট্যান্ডার্ড। আচ্ছা দেখেন, তো তাই যদি হয় তো সেক্ষেত্রে আমরা দেখলাম কি যে যদি এমন কোনো ব্যক্তি কোনো মামলা করেন যার একটা বিষয়ে মামলা করার অধিকার নাই, তিনি যদি মামলা করেন সেক্ষেত্রে আপনাকে আর্জিটা ফেরত দেওয়া যাইতে পারে যে না ভাই তোমার মামলা এন্টারটেইন করা যাবে না, কারণ তোমার লোকাস স্ট্যান্ডার্ডই নাই। তাহলে আমরা দেখলাম যে আরজি ফেরতের কথা বলতে গেলে অর্ডার 7 রুল 10 এটা রেলিভেন্ট প্রভিশন, এবং এটা ক্লেম করা যায় কখন, রিটার্ন অফ ক্লেমটা কখন হতে পারে, কোন এনি স্টেজ অফ দ্য মামলা যে কোনো পর্যায়ে কি আরজিটা ফেরত দেওয়া যাইতে পারে। এবং যে গ্রাউন্ড হিসেবে আমরা যদি বলি তো সেক্ষেত্রে আপনার কি যে আর্থিক এখতিয়ার বিষয়ে আপনার যে পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার বিষয়ে এবং কি টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার বিষয়ে বা আপনার কি আপনার যদি লোকাস স্ট্যান্ডার্ড না থাকে বা রাইট টু সু আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার কি হতে পারে, আপনার আর্জিটা ফেরত দেওয়া হইতে পারে। এটা বুঝেছেন কিনা কমেন্ট করে জানান, কমেন্টে জানান, আমরা সামনে প্রসিড করবো ইনশাল্লাহ। ধূপধাপ কমেন্ট করেন এই পর্যন্ত বুঝেছেন কিনা গ্রাউন্ডগুলা, কারণ প্রশ্ন কিন্তু ক্রিটিক্যাল হবে, আপনি কতটা পড়েছেন এটা আপনার দেখা হবে। এই পর্যন্ত বুঝেছেন কিনা আপনার গ্রাউন্ডসটা বুঝেছেন? তাড়াতাড়ি জানান, আমরা সামনে প্রসিড করব। রিটার্ন অফ প্লেইন্টের গ্রাউন্ডগুলো কি কি আপনারা বলেন দেখি, কি বুঝলেন আমি এতক্ষণ কি বললাম? রিটার্ন অফ প্লেইন্ট বা আরজি ফেরতের গ্রাউন্ডগুলো কয়টা গ্রাউন্ডে হইতে পারে? যেটা লেখা হলো, হ্যাঁ বুঝেছি ঠিক আছে, কিন্তু কোন 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 গ্রাউন্ডে আপনার আরজি ফেরত হইতে পারে সেটা কমেন্টে জানান। আরজি ফেরত কয়টা গ্রাউন্ড, অনেক ধরনের জুরিসডিকশন আমরা দেখেছি, পিকুনিয়ারি, টেরিটোরিয়াল, সাবজেক্ট ম্যাটার, ইনহেরিয়েন্ট জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, রিভিশনাল জুরিসডিকশন। হ্যাঁ ভাইয়া তিনটা কি লিখেন কমেন্টে লিখেন, আমি একটু দেখতে চাচ্ছি যে আপনার তো পাশে মেজনে লিখে দিয়েছি যে অনেক ধরনের জুরিসডিকশন আছে, কিন্তু কোন জুরিসডিকশনে হিট করলে বিচারক কি করতে পারেন, আরজিটা ফেরত দিতে পারেন। হ্যাঁ অমিত রসুল ভাই লিখেছে পিকুনিয়ারি, টেরিটোরিয়াল, লোকাস স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হ্যাঁ পিকুনিয়ারি, টেরিটোরিয়াল, লোকাস স্ট্যান্ডার্ড, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার এবার আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। এটা আপনার কি, তাহলে আমরা আপনার গ্রাউন্ড দেখলাম। এটা আসলে এখন কি, যখন বিচারক আপনার কি করতেছেন, বিচারক যখন আরজিটা ফেরত দিচ্ছেন, বিচারক কি করতেছেন দেখলেন যে এই তিনটা জুরিসডিকশনের কোনো একটার মধ্যে কোনো একটা সিচুয়েশন হিট করলো, যে সিচুয়েশনের কারণে কি করা যাচ্ছে না,
এই মামলাটা এন্টারটেইন করা যাচ্ছে না, সেক্ষেত্রে তিনি কি করবেন? ফেরত দিবেন। মামলাটা কি আপনার, যিনি আপনার মামলাটা ফাইল করার জন্য নিয়ে এসেছেন তাকে ফেরত দিবেন। এবং মামলাটা ফেরত দেওয়ার সময় বিচারক কি করবেন? বিচারক 4টা বিষয় লিখে দিবেন। বিচারকের ক্ষেত্রে আপনার কি করবেন? আরজি ফেরতের যে আপনার কি আরজিটার পিছনে, আরজিটার যে প্রথম পেজ আছে, আরজির প্রথম পেজে আপনার কি 4টা বিষয় লিখে দিবেন। লিখেন 4টা বিষয় কি লিখে দিবেন? বিচারক 4টা লিখে দিবেন। নাম্বার 1 দেন। নাম্বার 1 দিয়ে লিখেন যে ডেট অফ প্রেজেন্টেশন, অর্থাৎ কি কবে মামলাটা বিচারকের কাছে ফাইল করা হয়েছিল তিনি সেটা লিখে দিবেন। তারপরে তিনি লিখে দিবেন যে তিনি কবে আপনার কি এটা মামলাটা ফেরত দিচ্ছেন। ডেট অফ প্রেজেন্টেশন, ডেট অফ রিটার্ন, তিনি মামলাটা কবে আপনার ফেরত দেওয়া হচ্ছে সেটা তিনি কি করবেন? আরজির আপনার যে দরখাস্তটা আছে আপনার কি আরজির কি প্রথম পেজের পিছনের পৃষ্ঠাটা লিখে দিবেন যে কবে মামলাটা ফাইল করা হয়েছিল তার কাছে, তিনি কবে ফেরত দিচ্ছেন সেটা লিখবেন। তারপরে তিনি লিখে দিবেন কোন কোন ব্যক্তি তার কাছে উপস্থাপন করেছিল, পার্সন। তাহলে এটা আপনার এখানে এভাবে লিখেন যে নেম অফ দ্য পার্টি প্রেজেন্টিং ইট, নেম অফ দ্য পার্টি প্রেজেন্টিং ইট, অর্থাৎ কি কোন ব্যক্তি আপনার আরজিটা তার কাছে ফাইল করেছিল সেটা আপনার কি করবেন? তিনি লিখে দিবেন। নাম্বার 4 আপনার কি যে তিনি রিজন না বুঝলে তো আসলে এটা আইডেন্টিফাই করা যাবে না যে কোন কারণে আপনার কি আরজিটা ফেরত দেওয়া হলো। আমরা দেখেছি আপনার কি যে পিকুনিয়ারি জুরিসডিকশন, টেরিটোরিয়াল পিকুনিয়ারি জুরিসডিকশন বা আপনার কি আর্থিক এখতিয়ার, টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার এবং কি লোকাস স্ট্যান্ডাই, এই তিনটায় আপনার কি গ্রাউন্ডের ছাড়া আপনার কি, তার মানে কি এই তিনটা গ্রাউন্ডে আপনার কি হিট করলে আপনার কি যে কোনো একটা যদি হিট করে সেক্ষেত্রে কি হইতে পারে? রিটার্ন অফ ক্লেম হইতে পারে। এখন তাহলে উনি তাহলে রিজনটা লিখে দিবেন যে কোন কারণে কি কোন সমস্যার কারণে আরজিটা ফেরত দিচ্ছেন। তাহলে এই 4টা জিনিস উনি লিখে দিবেন। কবে মামলাটা তার কাছে ফাইল করা হয়েছিল সেটা লিখে দিবেন, কবে ফেরত দিচ্ছেন সেটা ফেরত দিবেন, এবং কি কোন ব্যক্তি তার কাছে কি মামলাটা ফাইল করেছে সেটা লিখে দিবেন, এবং কি রিজন কোন কারণে মামলাটা ফেরত দেওয়া হলো সেটাও লিখে দিবেন। এবং এটা কিসের জন্য করা হবে? এই বিষয়টা যে করা হয়, এটাকে এই মামলাটা যে ফেরত দেওয়া হলো, এই ফেরত দেওয়ার পিছনে কারণটা হলো কম্পিউটেশন করা। কম্পিউটেশন লিখেন, পাশে লিখে রাখেন, নিচের পয়েন্ট দিয়ে লেখেন এই 4টা পয়েন্টের নাম দিয়ে এটার সামনে লিখে দেন প্রসিডিউর। এটা আপনার নামের হেডিং এর নাম দেন প্রসিডিউর, অর্থাৎ কি যে আরজি ফেরত দিলে আপনাকে এই 4টা বিষয় যে আপনার লিখে দিতে হয় সেটা লিখে রাখেন যে আপনাকে আরজি ফেরত দিলে আপনার 4টা বিষয় ফেরত দিতে হয়, অর্থাৎ কি যে ডেট অফ প্রেজেন্টেশন, ডেট অফ রিটার্ন, নেম অফ দ্য পার্টি প্রেজেন্টিং ইট, আর কি রিজন কেন তিনি ফেরত দিলেন আরজিটা। এবং এইটা আসলে লিখে দেওয়া কেন দেওয়া যে আসলে কবে মামলাটা ফাইল হলো, কবে তিনি আপনার রিটার্ন করলেন প্রপার কোর্টে মামলাটা ফাইল করার জন্য। এটা করা হয় আসলে কি যে কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, অর্থাৎ কি যে তামাদি যে আপনার যে গণনা করার জন্য এটা দেখা হচ্ছে যে কেন এটা কেন ডেটটা প্রয়োজন হচ্ছে, কেন কবে মামলাটা ফাইল করা হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হচ্ছে এটা লেখা হচ্ছে আপনার এই সময়টা গণনা করার জন্য, তামাদিটা গণনা করার জন্য। উনি যদি কি করেন, উনি যদি বোনাফাইড মিস্টেক করেন, যিনি মামলাটা ফাইল করেছেন তিনি যদি বোনাফাইড মিস্টেক করেন, এটা যদি আইডেন্টিফাই করা হয় যে তিনি তিনি সরল বিশ্বাসে ভুল করে কি করেছেন, অন্য আদালতে ফাইল করেছেন, সেটা আপনার কাউন্ট করা হবে, বিচারক এটাকে আমলে নেবেন। এবং আপনাকে এক্ষেত্রে আপনার কি যে এই যে সময় গণনার ক্ষেত্রে আপনার কি যে সময় গণনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনার তামাদি আইনের আপনার কি সেকশন 14 ধারায় যেটা বলা আছে, সেকশন 14 ধারা অনুযায়ী আপনার কি এই বিষয়টা আপনার কি আমলে নেওয়া হবে। এটা কিন্তু সেকশন 5 নয়, সেকশন 5-এর এখানে বিষয় আসবে না, ঠিক আছে? কারণ এটা সুটের ক্ষেত্রে প্রযোজ্য। সেকশন 14 আমরা দেখেছি সুটের ক্ষেত্রে প্রযোজ্য, আর সেকশন 14টা, আর সেকশন 5 আমরা কি দেখেছি এটা আপনার 5টা ক্ষেত্রে প্রযোজ্য: আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল অর এনি আদার অ্যাপ্লিকেশন। অর্থাৎ কি যদি আপিল হয়, রিভিউ হয়, রিভিশন হয়, লিভ টু আপিল কনস্টিটিউশনে দেখবেন 103 আছে।
তারপরে কি এনি আদার অ্যাপ্লিকেশন, যদি অন্য কোনো তারপরে দেখা যায় অনেক কিছু আছে কিন্তু অরিজিনাল স্যুট নাই, কিন্তু এটা দেখেন আরজি দাখিলটা তো অরিজিনাল স্যুটের সঙ্গে কি মূল মামলার সঙ্গে কানেক্টেড, এই কারণে সেকশন 14 ধারা অনুযায়ী এটা কি এই সময়টা গণনা করা হবে। ঠিক আছে, অর্থাৎ কি আরজি ফেরতের পর থেকে নতুন যে আদালতে মামলাটা ফাইল করা হচ্ছে, আরজি ফেরতের দিন থেকে নতুন আদালতে মামলা ফাইল করার সময় পর্যন্ত এই যে সময়টা আছে, এই সময়টা কি তামাদি আইনের কি হবে, যে সময়টা আপনার কি যে বোনাফাইড মিস্টেকটা হলো, যদি বোনাফাইড মিস্টেক হয় সেটা কি, সেটা 14 ধারা অনুযায়ী মওকুফ করা হবে, কন্ডন করা হবে, সেটা 14 ধারা অনুযায়ী কি করা হবে, কন্ডন করা হবে, মওকুফ করে দেয়া হবে। ঠিক আছে, এটা লিখেছেন? তারপরে আমরা আবার প্রসিড করব। এটা লিখেছেন কিনা জানান, আমি একা একা গাইলে হবে না, আপনারা লিখেছেন কিনা। অর্থাৎ কি আমরা দেখলাম যে রিটার্ন অফ প্লেইন্টের ক্ষেত্রে বিচারক 4টা জিনিস আপনার কি প্রথম পেজের পিছনে লিখে দিবেন। কবে আপনার কি আরজিটা তার কাছে ফাইল করা হয়েছিল, 2 নাম্বার কবে তিনি এই আরজিটা ফেরত দিচ্ছেন, তারপরে তিনি বলবেন যে কোন মামলায় আপনার কি কোন পার্টি মামলাটা করেছিল, এটা যেন এটা কেন করা হচ্ছে, এটা করা হচ্ছে মামলা যেন তদবিরকারক তাকে যেন ফাইন্ড আউট করা যায় যে কোন পার্টি মামলাটা আপনার করেছিল, এবং আপনার কি রিজন কোন কারণে আপনার কি এটাকে পিকুনিয়ারি জুরিসডিকশনে হিট করলো, আর্থিক এখতিয়ারে হিট করার কারণে ফেরত দিলেন, নাকি আঞ্চলিক এখতিয়ারে হিট করার কারণে ফেরত দিলেন, নাকি আপনার কি লোকাসের স্ট্যান্ডাই নাই, যেই মামলা আপনার কি যার ফাইল করার আপনার এখতিয়ার নাই, সেই কারণে কি ফেরত দেওয়ার কারণে কি হলো, ফেরত দিলেন কিনা সেটা আপনার কি তিনি রিজনটা লিখে দিবেন। এবং আমরা বলেছিলাম যে এটা আপনার কি এগুলো লেখার কারণটা কি, কারণ যেদিন মামলাটা ফেরত দেওয়া হলো এবং যেদিন নতুন মামলাটা ফাইল হলো, এই যে মধ্যবর্তী সময়টা, এই মধ্যবর্তী সময়টা কি যেন আপনার কি তামাদি আইনে 14 ধারা অনুযায়ী কি করা যায়, আপনার কি এটা যেন কন্ডন করা যায় সেই পারপাজে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনার কি এখানে আমরা এটাও দেখে ফেললাম যে লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 এবং সেকশন 14 এর মধ্যে পার্থক্যটা কি, এটাও আপনার কি। আচ্ছা, এই পর্যন্ত লিখেছেন কিনা, এই পর্যন্ত লিখেছেন? সবাই একটু জানান লিখেছেন কিনা, তারপরে আমরা আগাবো। আচ্ছা, আপনার আরজি ফেরত আপনার কি যদি আপনার আরজি ফেরত দিয়ে দেওয়া হয়, সামহাউ আপনার আরজিটা ফেরত দিয়ে দেওয়া হলো, এখন আরজিটা ফেরত দিয়ে দেওয়া হলে সব আপনার আদালতে যেই ডিসিশনই দেওয়া হোক, কোনো না কোনো পক্ষ আপনার কি থাকবে, এগ্রিভ থাকবে, এটা মনে রাখবেন সবসময়। আপনার আদালতে যেই সিদ্ধান্তই দেয়া হোক কোনো না কোনো পক্ষ এগ্রিভ থাকবেই, সংক্ষুব্ধ থাকবে। রিটার্ন অফ প্লেইন্ট, যিনি মামলাটা করেছেন তার মামলাটা না নেওয়ার কারণে তিনি কি হলেন, তিনি সংক্ষুব্ধ হলেন, তিনি বঞ্চিত হলেন, সেক্ষেত্রে আপনার কি লিখে রাখেন যার লস হলো মামলাটা ফেরত দেখান তার রিমেডিস কি, তার প্রতিকার কি, এটা লিখে রাখেন একটা পয়েন্ট দিয়ে, যে মামলায় যদি আরজি ফেরত দেওয়া হয়, আরজি ফেরত দেওয়া হলে যাকে ফেরত দেওয়া হলো মামলাটা তার আসলে দুইটা প্রতিকার আছে, লিখেন। তিনি কি করতে পারেন, তিনি আপিল করতে পারেন, এটা কোথায় বলা আছে লিখেন। অর্ডার 43 রুল 1 এটা পাবেন যে কি রিটার্ন অফ প্লেইন্ট বা আরজি যদি ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে কি যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তিনি চাইলে কি করতে পারেন, অর্ডার 43 রুল 1 অনুযায়ী কি করতে পারেন, আপিল করতে পারেন। এবং উনি এটাও করতে পারেন, আরেকটা লিখেন আরেকটা প্রতিকার কি, ফাইলিং দ্য প্লেইন্ট ইন দ্য প্রপার কোর্ট, অর্থাৎ কি যেই কোর্টে মামলাটা কি আপনার ফাইল করা উচিত ছিল তিনি ফেরত পাওয়ার পরে তিনি ওই কোর্টে গিয়েও আরজিটা কি করতে পারেন, ফাইল করতে পারেন। অর্থাৎ কি তাহলে আমরা শিখে ফেললাম যে আরজি যদি ফেরত দেওয়া হয় যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রতিকার দুইটা, তিনি আপিল করতে পারেন
ঠিক আছে। আবার তিনি কি করতে পারেন, তিনি আরজিটা নিয়ে যেই কোর্টে যে প্রপার কোর্টে আপনার আরজিটা ফাইল করা উচিত ছিল, ইনস্টিটিউট করা আপনার উচিত ছিল মামলাটা, সেই কোর্টে গিয়ে তিনি মামলা ফাইল করতে পারেন। লিখেছেন? আচ্ছা, আপনার এইখান থেকে আপনার শুধুমাত্র কোশ্চেন টেস্ট, এখান থেকে দেওয়ানি মামলার আর্জি ভুল আদালতে দায়ের করলে কি হয়, এইটা আপনার 7 বার কাউন্সিলে এসছে 2012 সালে, 7 জুডিশিয়াল সার্ভিসেও এসছে, আপনার কি আপনার ফার্স্ট বার কাউন্সিলেও এসছে 2012 সালে। 2012 সালেই মানে কি বার এবং জুডিশিয়াল দুটোই এই প্রশ্নটা আসে। দেওয়ানি আদালতে কি আর্জি, দেওয়ানি মামলার আর্জি ভুল আদালতে দায়ের করলে কি হয়? আর্জি খারিজ হয়, আর্জি ফেরত হয়, রিভিশন হয়, রিভিউ হয়, কোনটা হয় জানান দেখি। 7 বিজনেস 2012 সালে এসছে এবং আমরা তো পড়লাম পুরো সেকশনটা। কি হয় আসলে, দেওয়ানি মামলার আর্জি ভুল আদালতে দায়ের করলে কি হয় আপনাদের কি মনে হচ্ছে? আর প্রথমটা লেখা হয়েছে আর্জি খারিজ অর্থাৎ রিজেকশন অফ প্লেইন্ট, 2 নাম্বারটা লেখা হয়েছে আর্জি ফেরত রিটার্ন অফ প্লেইন্ট, 2 নাম্বারটা 3 নাম্বারটা লেখা হয়েছে রিভিশন, আর 4 নাম্বারটা লেখা হয়েছে রিভিউ। কোনটা হয় আসলে? আপনারা কি বুঝলেন এতক্ষণ? আপনাকে যদি আপনি যদি ভুল আদালতে দায়ের করেন মামলাটা, তাহলে কি হয় মামলাটার? যেই মামলায় দায়ের করার কথা ছিল না, যেই আদালতে দায়ের করার কথা ছিল না, আপনি তার কাছে আপনি কি করলেন? আপনি আর্জিটা দায়ের করে ফেললেন। তাহলে কি হয়? হ্যাঁ, সবাই সঠিক লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, বার এবং বিশেষ 2012 সালে একই প্রশ্ন করলো, এখান থেকে আর কোনো প্রশ্ন আসেনি। আমরা এবার আসল জায়গায় ইয়ে করবো, খুবই সবাই একটু এক গ্লাস পানি খেয়ে নেন, অনেক কিছু করার আছে। যে এগুলো জিনিস কোর্টে রেগুলার লাগবে আপনার, আপনি প্র্যাকটিস করতে গেলে টপিকটা চেঞ্জ করে দেন। আপনার এটা লিখেন, আপনার এবার লিখেন রিজেকশন অফ প্লেইন্ট। আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়ব। লিখেন রিজেকশন অফ প্লেইন্ট। আচ্ছা, আপনাদের সঙ্গে একটু অন্যভাবে ইয়ে করি, এটা আপনাদের অনেককেই একটু কনফিউজ হতে দেখা যাচ্ছে আজকাল। রিজেকশন অফ প্লেইন্ট নামগুলো লিখেন। রিজেকশন অফ প্লেইন্টের অপর নাম আরজি খারিজ। লিখেন, যেই না প্রশ্নের মধ্যে দেখলে ভয় পাওয়া যাবে না। প্রশ্ন ইংলিশে হইতে পারে, বাংলা হইতে পারে। রিজেকশন অফ প্লেইন্ট শব্দটা উল্লেখ করা হইতে পারে, আরজি খারিজ হইতে পারে, আরজি নাকচ হইতে পারে, অথবা আরেকটা জিনিস হইতে পারে আরজি প্রত্যাখ্যান। এই 4টে এটার নাম। লিখেন আগে, প্রশ্ন আপনার যে কোনোটা দিয়েই করতে পারে। তার মানে কি, যাহাই রিজেকশন অফ প্লেইন্ট, তাহাই আরজি খারিজ, তাহাই আরজি নাকচ, তাহাই আরজি প্রত্যাখ্যান। এটা লিখেন আগে। আচ্ছা, এটার টপিক্সের নাম, এটা দেন রেলিভেন্ট প্রভিশনটা আগে লিখেন। এই বিষয়ে আপনার কি রেলিভেন্ট প্রভিশন কি, ঠিক এভাবে লিখবেন যেভাবে আগে লিখেছেন, যে অর্ডার 7 যেভাবে অর্ডার 7 রুল 11 লিখেন। অর্ডার 7 রুল 11 সিপিসি প্রাসঙ্গিক বিধান, ঠিক আছে, রেলিভেন্ট প্রভিশন। তারপরে লিখেন পরের মতো লিখেন যে হোয়েন
আপনার এই যে আরজি নাকচটা কখন করা যায়, মামলার কোন স্টেজে বিচারকরা ইউজ করবে, ঠিক আছে? বা আপনারা কি মামলার যিনি এই পিটিশনটা করে কে, মনে রাখি এই পিটিশনটা করে কি ডিফেন্ডেন্ট, মামলার যিনি বিবাদী তিনি কি বাদী তো আর আরজি খারিজ চাইবেন না, কারণ বাদী তো মামলার কি আরজি দায়ের করেছেন। তার মানে কি আপনি যখন কি থাকবেন, আপনি যদি বিবাদী পক্ষের আইনজীবী থাকেন আপনি চাইবেন এটা যে স্যার এই কারণে আরজিটা খারিজ হইতে পারে। তারপর এই এই পিটিশনটা আপনি কখন দায়ের করতে পারেন কোর্টে, লিখেন আগেরটাও ছিল রিটার্ন অফ প্লেইন্ট অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট, মামলার যে কোনো পর্যায়ে, আর কি আরজি খারিজও হইতে পারে কি অ্যাট এনি স্টেজ অফ দ্য সুট, সেম। তারপরে আপনার একটা চার্ট বানাইতে হবে, আপনার এটা লিখেন, এটা লেখা হইলে একটা চার্ট বানাইতে হবে, এটা যেভাবে দেওয়া আছে ওভাবে পড়লে আপনারা বিপদে পড়বেন। এই পর্যন্ত লিখেছেন কিনা, আমরা একটা চার্ট বানাবো, ওই জন্য মুছে ফেলবো, আপনার কমেন্টে জানান এই পর্যন্ত লিখেছেন কিনা। এটা হয়ে গেলে আমরা মুছে একটা চার্ট বানাবো। এই পর্যন্ত এটা আপনারা লিখলে আমরা একটা চার্ট বানাবো, এই জন্য মুছতে হবে। কমেন্টে জানান লিখেছেন কিনা। তাড়াতাড়ি জানান, দেরি হয়ে যাচ্ছে। আলী আহমেদ ভাই লিখেছেন, লিখেছি, হ্যাঁ। তুহিন আলম ভাই লিখেছেন, জি লিখেছেন। আচ্ছা, তাজিবা আপু লিখেছেন, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহিয়া আপু হয়েছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা আমি মুছে ফেললাম। কেন মুছলাম এবার দেখি। আপনার বইয়ে যেভাবে দেয়া আছে ওভাবে পড়া যাবে না, ওভাবে পড়লে আপনারা পরীক্ষার হলে গিয়ে ভুল করবেন। আপনার রিজেকশন অফ প্লেন বিষয়ে আমরা পড়তেছি, আপনারা 3টা ঘর দিবেন। এখানে আপনারা লিখেন যে ডাইরেক্ট রিজেকশন অর্থাৎ কি, কখন আদালত ডাইরেক্ট রিজেকশনের নিচে লিখে রাখেন যে আসলে কি, যে সরাসরি খারিজ, বাংলায় লিখে রাখেন। 1 নাম্বার ঘরের হেডিং কি ডাইরেক্ট রিজেকশন, আপনার লিখেন, তারপরেরটাই লিখে রাখেন রিজেকশন আফটার অ্যালাউইং টাইম, রিজেকশন আফটার অ্যালাউইং টাইম অর্থাৎ কি, এখানে লিখেন, বাংলায় লিখে রাখেন যারা বাংলায় লিখবেন, যে কি পর্যাপ্ত সময় দেওয়ার পরে খারিজ, পর্যাপ্ত সময় দেওয়ার পর খারিজ। আর এটা লিখে রাখেন যে নো স্পেসিফিকেশন, নো স্পেসিফিকেশন অর্থাৎ কি সরাসরি খারিজ হবে নাকি আপনার কি পর্যাপ্ত সময় এই বিষয়ে কোনো বলা নাই, অর্থাৎ কি সুনির্দিষ্ট নয়। আমরা এই বিষয়ে কথা বলার আগে আমরা দেখলাম যে মামলা যে ডাইরেক্ট খারিজ হয়, ডাইরেক্ট খারিজ হওয়ার বিষয়ে আপনার কি, এটা হলো ডাইরেক্ট রিজেকশন, যেক্ষেত্রে কোনো সময় দেওয়ার প্রয়োজন নাই। আর একটা হলো কি যে রিজেকশন আফটার অ্যালাউইং টাইম, অর্থাৎ কি আদালত তাকে পর্যাপ্ত সময় দিবে, পর্যাপ্ত সময় দেওয়ার পরে যেটা খারিজ হবে, সেখানে লেখা হয়েছে যে পর্যাপ্ত সময় দেওয়ার পরে খারিজ। তারপরে এই বিষয়ে কোনো কিছুই বলা নাই যে সরাসরি খারিজ হবে নাকি পর্যাপ্ত সময় দেওয়ার পরে খারিজ হবে, এটা কোনো কিছু বলা নাই। এই কারণে লেখা হলো কি যে সুনির্দিষ্ট নয়, নো স্পেসিফিকেশন। এখন লিখেন নাম্বার 1, লিখেন যে কখন সরাসরি একটা মামলায় কখন সরাসরি কি হয়, খারিজ হয়, সেটা লিখেন। নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন,
নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন অর্থাৎ কি, যখন কি থাকে না, যখন মামলাটা আপনি যে করেছেন সেখানে কোথা থেকে আপনার নালিশের কারণটা উদ্ভূত হলো সেটা যদি বলা না থাকে আপনার আর্জিতে, সেক্ষেত্রে আপনার কি সরাসরি খারিজ হবে। নাম্বার 2 লিখেন, যদি কি হয়, যদি বার্ড বাই ল হয়, আপনি এমন একটা আর্জি করেছেন, আপনার যে আর্জিটা কি কোনো একটা আইন দ্বারা বাড়িত, সেক্ষেত্রে আপনার কি অন্য কোনো কিছু দেখা দেখি সময় নাই, সরাসরি আপনার কি হবে, আর্জিটা খারিজ হবে। দুটো লেখা হলো, যে ক্ষেত্রে কি, বাংলায় যদি বলি, যে ক্ষেত্রে আপনার আর্জিতে কি থাকে না, যে ক্ষেত্রে আপনার আর্জিতে নালিশের কারণ বলা থাকে না, অথবা আপনার আর্জিটা কি হচ্ছে বাংলাদেশের প্রচলিত কোনো আইন দ্বারা কি হচ্ছে বাধাগ্রস্ত, অর্থাৎ কি বার্ড বাই ল, এই মামলাটা আইনগতভাবে চলে না, সেক্ষেত্রে আপনার কি সরাসরি রিজেকশন কি হতে পারে। ঠিক আছে, এই দুইটা এখানে লিখেন। আর এখানে লিখেন নাম্বার 1 দিয়ে লিখেন, এই রিজেকশন আফটার অ্যালাউইং টাইম, পর্যাপ্ত সময় দেওয়ার পরে খারিজ হয় কোন কোন ক্ষেত্রে। আপনার এটা লিখেন আন্ডার ভ্যালুড ক্লেম, অর্থাৎ কি, আপনি যেই নালিশি জমি নিয়ে আপনি মামলা করেছেন, সেই আপনার কি, আপনি কোর্ট ফি আপনার কি ফাঁকি দেওয়ার জন্য, মামলায় আপনার যে কোর্ট ফি দিতে হয়, সেই কোর্ট ফি ফাঁকি দেওয়ার জন্য আপনি জমির মূল্যমান আপনি কম দেখিয়েছেন, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে জমির বিচারক আপনার আর্জিটা সরাসরি খারিজ করবে না, উনি আপনাকে বলবে যে আপনি ভ্যালুয়েশন, মামলার যে ভ্যালুয়েশনটা আপনি ঠিক করে নিয়ে আসেন, মামলার ভ্যালুয়েশনটা আপনি ঠিক করে নিয়ে আসেন, আপনাকে একটা সময় দেয়া হবে, এবং এক্ষেত্রে সর্বোচ্চ সময় হইতে পারে 21 ডেজ, লিখে রাখেন। সেক্ষেত্রে সর্বোচ্চ সময় হইতে পারে, অর্থাৎ কি, আপনি একটা আদালতের কি, আদালতে আপনি কোর্ট ফি ফাঁকি দেওয়ার জন্য আপনার আর্জি আপনি মূল্যমান কম দেখিয়েছেন, সেক্ষেত্রে কি বিচারক আপনাকে পর্যাপ্ত সময় দিবে, তবে সর্বোচ্চ সময় যদি উল্লেখ না থাকে তাহলে সর্বোচ্চ ম্যাক্সিমাম 21 ডেজ হইতে পারে। নাম্বার 2 লিখেন ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প ফিস, অর্থাৎ আপনার আরজি লেখার ক্ষেত্রে আপনার যেই স্ট্যাম্পটা ব্যবহার করার কথা ছিল, স্ট্যাম্পস অ্যাক্ট আছে বাংলাদেশে, স্ট্যাম্পস অ্যাক্ট, ঠিক আছে, আমাদের ওই স্ট্যাম্পস অ্যাক্ট অনুযায়ী 1899 সালে একটা আইন আছে, ওটা অনুযায়ী আপনি কত টাকার স্ট্যাম্প ব্যবহার করবেন সেটার বক্তব্য বলা আছে। এখন আপনি আপনার আরজির যে আপনার যে ইয়েটা আছে, যে দরখাস্তটা আছে, আপনার যে প্লেইনটা আছে, সেই প্লেইনটাকে আপনি কত টাকার স্ট্যাম্পে আপনি লিখবেন, সেটা আপনি সঠিক স্ট্যাম্পে আপনি যদি উল্লেখ না করেন, সঠিক স্ট্যাম্পে আপনি যদি আরজিটা আদালতের সামনে প্রডিউস না করেন, জমা না দেন, সেক্ষেত্রে আপনার কি হবে, আদালত আপনাকে বলবে যে আপনি যে আরজিটা দিয়েছেন আপনার আরজির মধ্যে স্ট্যাম্প ফি কম দেওয়া হয়েছে, অর্থাৎ কি সরকার আপনার রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে, সেক্ষেত্রে কি বলবে যে আপনি প্রপার স্ট্যাম্পে আপনার আরজিটা আপনার প্লেনটা ইয়ে করে নিয়ে আসেন, রেডি করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে একটা সময় দিবে, সেক্ষেত্রে আদালত আপনাকে একটা সময় দিবে, এবং কোনো যদি সময় বিচারক যদি উল্লেখ না করে, সেক্ষেত্রে সর্বোচ্চ সময় হবে 21 ডেজ। বোঝা গেল? এই চারটা, তার মানে কি আমরা দেখলাম যে খোলা চোখে তাহলে কি আরজি খারিজের গ্রাউন্ড কয়টা? আপনাদের কাছে প্রশ্ন যে খোলা চোখে কি দেখা যায়, আপনারা উত্তর দেন, আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেন যে আরজি খারিজের গ্রাউন্ড কয়টা দেখা যাচ্ছে? আরজি খারিজের গ্রাউন্ড কয়টা দেখতে পাচ্ছেন? ডাইরেক্ট রিজেকশন আমরা দেখেছি প্রথমে, তারপরে আমরা দেখেছি রিজেকশন আফটার অ্যালাউইং টাইম, অর্থাৎ কি পর্যাপ্ত সময় দেওয়ার পরে রিজেকশন, এবং আমরা নো স্পেসিফিকেশন আমরা এখনো লিখিনি। কিন্তু হ্যাঁ, তুহিন আলম ভাই লিখেছেন 4টা। হ্যাঁ তাজিবা আপু 3টা গ্রাউন্ড। আপু কিভাবে 3টা গ্রাউন্ড? এখানে তো হ্যাঁ, হুমায়রা জান্নাত আপু 4টা, হাফিজুল ভাই 4টা। হ্যাঁ দেখেন, আমরা সরাসরি খারিজের ঘরে আমরা দেখেছি যে কি, আলী আহমেদ ভাই 4টা। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, দেখেন যে সরাসরি মামলায় কি বিচারক খারিজ করতে পারে। সেতু বিশেষ ভাই লিখেছেন 4টা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, লিমা আপু 4টা লিখেছেন, থ্যাংক ইউ। আপনারা দেখেন
যে সরাসরি রিজেকশনের ঘরে আমরা দুটা লিখেছি, আমরা লিখেছি যে কি নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন, কি যদি নালিশের কারণ উল্লেখ না থাকে, আপনি একটা আর্জি দিয়েছেন কিন্তু নালিশের কারণ উল্লেখ নেই, সেক্ষেত্রে আপনার কি সরাসরি খারিজ হবে, বিচারক খারিজ করবে। আর কি আপনি একটা এমন একটা আর্জি করলেন যে আর্জিটার মধ্যে কি হয়, আপনার আর্জিটা বার্ড বাই ল, অর্থাৎ কি বাংলাদেশ কোনো প্রচলিত আইন দিয়ে আপনার আর্জিটা বাড়িত, সেক্ষেত্রে আপনার কি সরাসরি খারিজ করে দিবেন। কিন্তু আমরা দেখলাম যে বিচারক দুইটা ক্ষেত্রে কি করে, দুইটা ক্ষেত্রে আপনার কি করে, আপনার আগে সময় দিবে এবং ম্যাক্সিমাম টাইমটা কি হতে পারে, ম্যাক্সিমাম টাইমটা আপনার কি হতে পারে 21 ডেজ হতে পারে। এবং সেক্ষেত্রে কি হয়, যদি আপনি আর্জিটা লিখেন, যদি আপনার কম মূল্যমান কি আপনি ভ্যালুয়েশন কম দেখিয়ে আপনি যদি ইয়া করেন আর্জি ফাইল করেন, সেক্ষেত্রে আপনার কি হবে রিজেকশন আফটার অ্যালাউইং টাইম, কোর্ট আপনাকে আগে সময় দিবে, সময় দেওয়ার পরে আর্জি খারিজ হবে, আপনাকে সময় দেওয়া হবে যে আপনি ঠিক করে নিয়ে আসেন। আবার কি আপনি যদি ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প ইউজ করেন, আপনি ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প ফিজ আপনি যদি দেন, আপনাকে আদালত বলতে পারে যে আপনি প্রপার স্ট্যাম্প দেন, ঠিক আছে, প্রপার স্ট্যাম্প না দিলে সেক্ষেত্রে আপনার আর্জিটা কি আগে আপনাকে সময় দেওয়া হবে। তাহলে কি পরীক্ষার হলে আপনার প্রশ্ন আসতে পারে যে ডাইরেক্ট রিজেকশন হয় কয়টা গ্রাউন্ডে, প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন না পড়ে উত্তর দেওয়া যাবে না। তার মানে কি ইনডাইরেক্ট রিজেকশন হয় কয়টা গ্রাউন্ডে, এটা হলো খোলা চোখে। এবং সব মিলিয়ে যে রিজেকশন, সব মিলিয়ে যে রিজেকশন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মূল বইয়ের ভাষ্য অনুযায়ী 4টা আপনাকে প্রশ্ন এটা করা হবে। এবং আপনার নন, এবার কি নন স্পেসিফিকেশনে এটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এটা হলো বইয়ের কথা যে এইটা আপনার কি, এটা আপনার তার মানে কি কয়টা কারণে রিজেকশন অফ প্লেইন্ট হয় 4টা, এটা আমরা দেখে ফেললাম। এবার যে ক্ষেত্রে আপনার সুনির্দিষ্ট নয়, আপনার দেখেন এখানে লিখেন নাম্বার 1 দেন, নাম্বার 1 দিয়ে দেখেন আপনার যে কলকাতা হাইকোর্ট যে আছে, কলকাতা হাইকোর্ট কি করলো 1928 সালে, কলকাতা হাইকোর্ট 1928 সালে কি করলো, তাদের যে সিপিসি আছে তৎকালীন সময়ে, সেখানে আপনার অর্ডার 7 রুল 9(1) যুক্ত করলো। তো এখানে যুক্ত করে কি বললো, এটা যুক্ত করে দেখেন 1928 সালের ঘটনাটা, যে সময়টা বলা হচ্ছে আমাদের দেখেন আমাদের লস কন্টিনিউয়াস এনফোর্সমেন্ট অর্ডার, আমরা একটা সংবিধানে চলে যাচ্ছি, যে আইনগুলো আপনার কি ব্রিটিশ অবিভক্ত ভারতের আপনার কি আনডিভাইডেড, আপনার কি আনডিভাইডেড বাংলায় আপনার কি ছিল, যে আপনার ইয়েটা আপনার কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে আইনটা প্রচলিত ছিল সেটা কি, সেটা আমাদের উপর অ্যাপ্লিকেবল। এই কারণেই 1928 সালে কি করলো কলকাতা হাইকোর্ট, এই বিষয়ে যে ইনসার্ট করেছে সেটাও আমাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা কিন্তু আমাদের সিপিসিতে নাই। তো এখানে কি বললো যে একটা মামলায় জয়জন বিবাদী, একটা মামলায় যদি 3 জন বিবাদী হয়, ঠিক ততটা কি দিতে হবে, একটা মামলায় ততটা 3 জন যদি বিবাদী হয়, 3টা আপনার কি প্লেইন্টের কপি দিতে হবে, 3 জনের বরাবর কি সমন ইস্যু করতে হবে, সমনের মানে 3টা কপি হবে, তার মানে কি প্লেইন্ট 3 কপি, সমন 3 কপি, এবং কি দিতে হবে আপনার এই সমনগুলো ইয়ে করার জন্য আপনার কি প্রসেস ফিসটা দিতে হবে 3 জনকে জারি করার জন্য। আপনি আর্জির সঙ্গে আপনি এটা যদি না দেন, আপনি যখন আর্জিটা দাখিল করলেন, আপনি আদালতে যখন আর্জি দাখিল করলেন, আপনি যদি এটা না দেন, তাহলে কি সেক্ষেত্রে আপনার আর্জিটা কি হবে, খারিজ হবে। আমি আবার বলছি যে এইটা বাংলাদেশের আপনার কি বিধান নয়। 1928 সালে কলকাতা হাইকোর্ট কি করলো, এই সংযোজনীটা আপনার কি এটা আপনার ইনসার্ট করলো, তারা যুক্ত করলো, ঠিক আছে। কি বললো, তারা বললো যে একটা মামলায় যতজন বিবাদী, আমরা ধরে নিলাম একটা মামলায় 3 জন বিবাদী, ঠিক একটা মামলায় যতজন বিবাদী থাকবে ততটা মামলার সঙ্গে ততটা আর্জির কপি দিতে হবে, ততটা সমনের কপি দিতে হবে, এবং কি প্রসেস ফি দিতে হবে এগুলা ইস্যু করার জন্য বিবাদী বরাবর। বাদী যদি এইসব না দিয়ে যদি মামলা করে, সেক্ষেত্রে কি বাদীর মামলা কি খারিজ হবে। তার মানে কি আর একটা পাওয়া গেল কলকাতা হাইকোর্টের, এটা লিখেছেন কলকাতা হাইকোর্টের বিধানটা লিখেছেন কিনা, এটা আমি মুছে ফেলবো, এখানে আরো লিখতে হবে, এটা লিখেন, লেখার পরে ওখানে আরো লিখতে হবে।
লিখেছেন কিনা কমেন্টে জানান। লিখেছেন কিনা? এখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট 1928 সালে ডিসিশন দিয়ে কি বলল, অর্ডার 7 রুল 9-এ আপনার কি ইনসার্ট করে বলল, সিপিসিতে যে একটা মামলায় যতজন বিবাদী থাকবেন ঠিক ততটা যদি কি ততটা আপনার আর্জির কপি দিতে হবে প্রিসাইজ ফরম্যাটে, সংক্ষিপ্ত পরিসরে মূল কথাগুলো দিয়ে, ততটি সমনের কপি দিতে হবে এবং এগুলো দেওয়ার জন্য যে প্রসেস ফি, যে পাঠানোর খরচ, সেটা আপনাকে দিতে হবে আপনি মামলা করলে। কিন্তু আপনি যদি না দেন সেক্ষেত্রে আপনার আর্জিটা কি হবে, খারিজ হবে, সেটা লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে লিখেন, আরো লিখেন, নাম্বার 2 দেন, এখানে নাম্বার 2 দিয়ে লিখেন যে রিজেকশন অফ প্লেন্ট আন্ডার সেকশন 151 সিপিসি 1908, অর্থাৎ কি কোনোটাতেই কভার করতেছে না। অর্ডার 7 রুল 11-এর এ বি সি ডি কোনোটাতেই কভার করতেছে না। তখন কি আদালত তার সহজত ক্ষমতা বলেও কি করতে পারে, কোনো একটা কি ন্যায় বিচারের স্বার্থে আপনার কি করতে পারে, আর্জিটা খারিজ করতে পারে। কখন, কোন গ্রাউন্ডে? ফর প্রিভেন্টিং দ্য অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট অর ফর ডুইং কমপ্লিট জাস্টিস। পয়েন্টটা লেখা হয়েছে কি, রিজেকশন অফ প্লেন্ট আন্ডার সেকশন 151। এখানে কি বলা হলো যে সাধারণত যেই সব কারণে কি আর্জি খারিজ হয় সেগুলো কোনোটাতেই কাভার করতেছে না। কাভার যদি না করে, কাভার না করলে কি করতে পারে আদালত তার সহজাত ক্ষমতা বলে কি সিপিসির আপনার কি সেকশন 151 ইউজ করেও কি করতে পারে, আর্জি খারিজ করতে পারে। আপনার নাম্বার 3 দেন, when plaintiff has no locus standi। এখন দেখা গেল যার মামলা করার আপনার কি কোনো এখতিয়ারই নাই, সে মামলা করে বসে আছে, তার মামলাটাই খারিজ করে দিতে হবে। এখানে লেখা হলো when plaintiff has no locus standi to institute the suit, অর্থাৎ কি যার মামলা করার কথা না সে মামলা করে বসে আছে, আরজি খারিজ হবে। এখানে আরেকটা লিখতে হবে, এখানে 4 নাম্বার দিয়ে একটা ডিসিশন লিখতে হবে, এখানে 4 নাম্বার দিয়ে আরেকটা, এখানে 4 নাম্বারটা এখানে আমি লিখতেছি, আপনারা লিখেন, আর একটা ডিসিশন লিখতে হবে কোর্টের। আমি 4 নাম্বারটা লিখতেছি, লিখেন আমার সঙ্গে সঙ্গে লিখেন হোয়েন দ্য আলটিমেট, এটা যদিও আগের ক্লাসে আপনাদের বলেছি কিন্তু এটার সঙ্গে রেলিভেন্ট হওয়ার কারণে আবার লেখা হলো। গত ক্লাসে 7 নাম্বার কি 8 নাম্বার ক্লাসে এটা অলরেডি বলা হয়েছিল এবং আপনারা লিখেছেন, গ্রুপে দেয়া আছে। when the ultimate result of the suit, লিখেন when the ultimate result of the suit is as clear as daylight, লিখেন when the ultimate result of the suit is as clear as daylight, such a suit shall be buried at its inception. When the ultimate result of the suit is as clear as daylight, such a suit shall be buried at its inception.
so that no further time is consumed, so that no further time is consumed in a fruitless litigation. আমি বাংলাটা বলছি, আগে একবার ইংলিশটা বলি। When the ultimate result of the suit is as clear as daylight, such a suit shall be buried at its inception, so that no further time is consumed in a fruitless litigation. অর্থাৎ কি, যদি এমন হয় যে কোনো মামলার ফলাফল ডে লাইট বা দিবালোকের মতো পরিষ্কার হয়, যে আপনার কি এই মামলায় কি কোনো ফলাফল আসবে না, এটা একটা ফ্রুটলেস লিটিগেশন, এটা একটা ফলহীন মামলা, এই মামলা সারাদিন চালাইলেও কোনো ফলাফল আসবে না, শুরুতেই যদি এটা যদি ইনসেপশন বা শুরুতেই যদি বোঝা যায়, ঠিক আছে, তখন সেই মামলাটা বিচারক কি করবেন, সেই মামলাটা বারি করে দিবেন। BURY, এখান থেকে এই বাড়ির শব্দটা এসছে, শ্যালবির কারণে ইডি হলো। শ্যাল, এই বাড়ি মানে কি, BURY, এটা মানে কি সমাহিত করা, কাউকে মারা গেলে যাওয়া হয় আর কি, সমাহিত করা। তাহলে কি বললো, when the ultimate result of the suit is as clear as daylight, such a suit shall be buried at its inception. সেই মামলাটা কি শুরুতেই কি প্রারম্ভে, ইনসেপশন, শুরুতে, এটা কিন্তু মুভিও আছে ইনসেপশন নামের। সেই মামলাটা কি শুরুতেই কি হবে, সেই মামলাটা শুরুতেই সমাহিত করে ফেলতে হবে, সেটা কি আপনার কবর দিয়ে দিতে হবে। কেন, সো দ্যাট, যেন কি হয়, নো ফার্দার টাইম ইজ কনজিউম, সেটা যেন কি হয়, সময়টা যেন চলে না যায় কিসের পিছনে, ইন এ ফ্রুটলেস লিটিগেশন, একটা কি, একটা ফলহীন মোকদ্দমার পিছনে যেন সময় না যায়। এটাকে বাংলায় বললে, আপনারা যারা বাংলায় লিখবেন তারা লিখেন, বাংলায় লিখে তারা লিখেন, যেই মামলার ফলাফল দিবালোকের মতো পরিষ্কার, যেই মামলার ফলাফল দিবালোকের মতো পরিষ্কার, যেই মামলাটি পুরো প্রসেস টেনে নিয়ে গেলেও মামলাটিতে কোনো ফল আসবে না, সেক্ষেত্রে মামলাটি কি শুরুতেই বিচারক খারিজ করে দিবেন, যেন একটি ফলহীন মোকদ্দমার পিছনে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়। তার মানে কি, খারিজের জন্য আসতেছে, আলটিমেটলি তো খারিজেই পড়ে গেল। আবার বলছি, বাংলায় বলছি আবার, কোনো একটা মামলায় বিচারকের কাছে যদি এমন মনে হয় যে এটি একটি ফলহীন মামলা এবং এই মামলাটি পুরো প্রসেস, অর্থাৎ কি শুরু থেকে শেষ পর্যন্ত, মামলা ফাইলিং থেকে শুরু করে মামলা যে শেষ হয় ডিসিশন পর্যন্ত, জাজমেন্ট পর্যন্ত নিয়ে গেলেও কি হবে না, কোনো ফলাফল আসবে না, একটা ফ্রুটলেস লিটিগেশন, এটা একটা ফলহীন মোকদ্দমা, আদালতের কাছে এরকম মনে হলে তিনি শুরুতেই মামলাটা কি করবেন, ডিসমিস করে দিবেন, সমাহিত করে দিবেন, খারিজ করে দিবেন। কেন, যেন আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়। তার মানে কি, রিজেকশন অফ ক্লেম বিষয়ে কথা বলতে গেলে এই জাজমেন্ট রেলিভেন্ট, এটা লিখেন। এই যে কথাটা বললো, জাজমেন্ট পড়তে হবে বুঝে শুনে, বুঝেই আপনার কি পড়া যাবে না, বুঝে শুনে জাজমেন্ট পড়তে হবে। যেমন দেখেন, এতক্ষণ ক্লাস হলো, দেখেন কোনো কিন্তু এই প্রথম একটা জাজমেন্টের কথা আসলো, আমি কিন্তু আননেসেসারি জাজমেন্টের রেফারেন্স দেই না, লিখেন এটা। এই যে মামলার যে কথাটা বলা হলো, এটা কোথায় আছে লিখেন, যে আব্দুল জলিল অ্যান্ড আদার্স, নামটা লিখেন, আব্দুল জলিল অ্যান্ড আদার্স ভার্সেস ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর এটা বলেছে 53 DLR অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত, 53 DLR অ্যাপিলেট ডিভিশন, ব্র্যাকেট অ্যাপিলেট ডিভিশন দেন এবং পেজ নাম্বার 12 দেন। রেফারেন্সটা কোথায়, এই মামলার রেফারেন্স হলো, এটা মামলার নাম ছিল কি, আব্দুল জলিল অ্যান্ড আদার্স ভার্সেস ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
রেফারেন্স হলো 53 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার 12। এখানে গেলে আপনারা এই রেফারেন্সটা পাবেন। মামলার নাম হলো আব্দুল জলিল আদার্স ভার্সেস ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সবাই কি এই কেসটা লিখতে পেরেছেন? কারো সমস্যা থাকলে কমেন্টে বলেন, আমি আবার বলবো ইনশাল্লাহ। কারো লিখতে সমস্যা হলে বলেন, আমি আবার বলতে রাজি আছি। তার মানে কি আমরা দেখলাম যে ডাইরেক্ট রিজেকশনের ক্ষেত্রে গ্রাউন্ড 2টা, সময় দেওয়ার পরে রিজেকশন 2টা, আর শুধু বইতে দেয়া আছে 4টা। কলকাতা হাইকোর্ট ডিভিশন 1928 সালের মাধ্যমে একটা, অর্ডার 7 রুল 9(1) ইনসার্ট করে এসছে একটা, আদালতের সহজাত ক্ষমতামূল্যে আর একটা, যখন কোনোটাই কভার করতেছে না। পরবর্তীতে আপনার কি আদালতের রায়ের মাধ্যমে আবার বলে দিল যে ফলহীন মামলা আদালতে রাখাই যাবে না, এটা শুরুতেই খারিজ করে দিতে হবে। আলী আহমেদ ভাই লিখেছেন, লিখেছি। হ্যাঁ, অন্যদের কি অবস্থা, আপনারা কি লিখেছেন কিনা? এখানে বলেছে, আমি একবার বলতেছি যাদের সমস্যা হচ্ছে, আমি সিম্পলি বলি, দেখেন, when the ultimate result of the suit is as clear as daylight, such a suit shall be buried at its inception so that no further time is consumed in a fruitless litigation. আর বাংলায় বললে, কোনো মামলার ফলাফল যদি দিবালোকের মতো পরিষ্কার হয় যে এই মামলাটি পুরোটি চালিয়ে নিয়ে গেলেও এই মামলায় কোনো ফল দেয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে মামলাটি আদালত শুরুতেই সমাহিত করে দিবেন, যেন একটি ফলহীন মোকদ্দমার পিছনে আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়। এই কথা বলেছে আব্দুল জলিল আদার্স ভার্সেস ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড কেসে। রেফারেন্স 53 ডিএলআর আপিলেট ডিভিশন, পেজ 12। সবাই লিখেছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি দেখে ফেললাম। এখন এটা মুছে ফেললাম। তাহলে এটা মুছে আমরা এবার প্রতিকারে যাই। আসলে এখানে কি কি প্রতিকার আছে, আপনার কি কি প্রতিকার আছে সেটা এখন একটু দেখি। এখন আরজি খারিজ প্রথমে, এখন দেখেন যে রিজেকশন অফ প্লেন্টের যে বিষয়টা, এখন কোর্টে আসলেই আপনি আদালতের কাছে যে কোনো ধরনের রিলিফই চাইতে পারেন, কিন্তু সেইটার আসলে কি সেটার আপনার বিচারক আগে দেখবেন যে সেটার আপনার কি ডিমান্ডটা জাস্টিফাইড কিনা, সেটা লিগ্যাল ডিমান্ড কিনা, সেটা আপনার দেখে আপনার কি করবেন, সেটা দেখে আপনার বিচারের সিদ্ধান্ত দিবেন। তো এখন দেখেন, এখন আরজি, এটা আপনার 2টা ঘর করেন। এটা আপনার যে লেখেন, একপাশে লিখেন যে আরজি খারিজের আপনার কি আদেশের বিরুদ্ধে প্রতিকার। অর্থাৎ দেখেন, একটা মামলায় কি হলো, আপনার আরজি যদি খারিজ হয়ে যায়, আপনার তার মানে কি ক্ষতিটা হলো কার? আরজি যদি খারিজ হয়ে যায়, এক্ষেত্রে আপনার কি ক্ষতি হয়? কি আরজি খারিজ হলে ক্ষতি হয় কি বাদীর। আরজি যদি খারিজ হয়ে যায়, ক্ষতি হয়ে যাচ্ছে বাদীর ক্ষতি, কারণ বাদী আপনার আরজি ফাইল করেছে, বাদীর ক্ষতি হলো। তাহলে এক্ষেত্রে আপনার কি, তাহলে তার প্রতিকার কি? আরজি খারিজের জন্য একজন অ্যাপ্লিকেশন করছে বিবাদী, ওটা মঞ্জুর হয়ে গেছে, এই কারণে বাদীর ক্ষতি হলো। তাহলে তার প্রতিকারটা কি? নাম্বার 1 দিয়ে লিখেন আপনার, এটা আপনার আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপনার, এটা যদি আপনার হয়ে যায়, খারিজ হয়ে যায়, এই জিনিসটা মূলত আসলে একটা ডিক্রি।
এটা আপনার একটা ডিক্রি, এবং ডিক্রি হলে এই বিষয়ে আপনার বক্তব্য আছে কি? সেকশন 2 সাবসেকশন 2তে এই বক্তব্যটা আপনি পাবেন যে আরজি খারিজের সিদ্ধান্তটা একটা ডিক্রি, এবং কি ডিক্রির বিরুদ্ধে আপনার কি হয়? ডিক্রির বিরুদ্ধে কি হয়? আপনার আপিল হয়। অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল হয়, এবং আপিল হলে এই আপিলটা হচ্ছে আপনার কি? সেকশন 96 সাবসেকশন 1, অর্থাৎ আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল চলে। বাদী কি করতে পারে? এটার বিরুদ্ধে আপিল করতে পারে। এটার রেফারেন্স হলো সেকশন 96 সাবসেকশন 1। আর যদি আরজি খারিজ হয়ে যায় তারপরে কি করতে পারে? বাদীর তো ক্ষতি হয়ে গেছে, এখন বাদী কি করতে পারবে? নতুন মামলা দায়ের করতে পারবে। নতুন মামলা দায়ের করতে পারবে। আরজি খারিজ হয়ে গেলে কি করতে পারে? নতুন মামলা দায়ের করা যায়। এই বিষয়ে বক্তব্য আছে কি? অর্ডার 7 রুল 13। তার মানে কি আমরা অর্ডার 7 রুল 13ও পড়ে ফেললাম। অর্ডার 7 রুল 13ও পড়ে ফেললাম যে কি আরজি খারিজ করলে বা আরজি খারিজ হলে নতুন মামলা দায়ের করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা অর্ডার 7 রুল 13ও পড়ে ফেললাম যে কি আরজি খারিজ হয়ে গেলে নতুন মামলা দায়ের করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এটাই হলো কি অর্ডার 7 রুল 13 এর বক্তব্য। আর আমরা এই ক্ষেত্রে দেখলাম যে আরজি খারিজের আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার 2টা। বাদীর ক্ষতি হয়েছে, তার আরজিটা খারিজ হওয়ার কারণে তার প্রতিকার 2টা। বাদী আপিল করতে পারে সেকশন 96 সাবসেকশন 1 সিপিসি অনুযায়ী। আবার কি করতে পারে? বাদী নতুন মামলা দায়ের করতে পারবে। এটা বলা আছে অর্ডার 7 রুল 13। আর এখন এটা হলো আরজি খারিজের আদেশের বিরুদ্ধে প্রতিকার। এখন আপনি একটা আরজি এখন আরেকটা লিখেন যে আরজি খারিজের আদেশ, কলমের কালি শেষ। আরজি খারিজের দরখাস্ত, এটা লিখেন, আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হলে প্রতিকার। নামঞ্জুর হলে প্রতিকার। এটা এইভাবে জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে। একটা মামলায় বিবাদী কি করলো? একজন বিবাদী সে কি করলো? বিবাদী একটা আরজি খারিজের দরখাস্ত করলো আদালতে, কিন্তু তার দরখাস্তটা নামঞ্জুর হলো। তাহলে ক্ষতিকার এখানে কি? ক্ষতি হলো বিবাদীর। বিবাদী চাইছিল বাদীর আরজিটা, মানে কি বাদী যে মামলাটা করেছে এটা যেন খারিজ হয়ে যায়, কিন্তু খারিজ হলো না। না হওয়ার কারণে কি এক্ষেত্রে ক্ষতি হলো বিবাদীর। এবার বিবাদীর প্রতিকার কি? তাহলে বিবাদীরও তো একটা প্রতিকার থাকতে হবে। লিখেন, এটা বাদী বিবাদী অবশ্যই লিখে রাখবেন যে আরজি খারিজের আদেশের বিরুদ্ধে, অর্থাৎ কি বাদীর আরজি খারিজ হয়ে গেলে বাদীর লস, আর আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হলে বিবাদীর লস। তাহলে বিবাদীর প্রতিকার থাকে। আমরা দেখলাম বাদীর প্রতিকার কি, আরজি খারিজের আদেশ হলে প্রতিকার কি, আর দেখলাম যদি আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হলে প্রতিকারটা কি, বিবাদীর ক্ষতি হয়েছে। এবার এটা লিখেন যে আরজি খারিজের দরখাস্তটা, সেক্ষেত্রে আপনার দেখেন এই বিষয় কি, এটা কি, এটা আপনার এটা এইভাবে লিখেন যে এটি আপিলযোগ্য আদেশ নয়। এটি আপিলযোগ্য আদেশ নয়, তাই 115 ধারা অনুযায়ী রিভিশন দায়ের করতে হবে। 115 ধারা অনুযায়ী কি করবে? রিভিশন দায়ের করতে হবে। আশা করি সবাই লিখেছেন, এটা লিখে ফেলেন। এটা কি বুঝেছেন বিষয়টা? এখানে 2টা বিষয় লিখেছি আর কি। এখানে লেখা হয়েছে যে আরজি খারিজের আদেশের বিরুদ্ধে প্রতিকার, অর্থাৎ কি আরজি খারিজ যে আপনার হয়ে গেল, আরজি খারিজ হলে তো বাদী মামলা করছে, বাদীর আরজি খারিজ হয়ে গেছে, লসটা তো হয়ে গেল বাদীর। এখন তাহলে বাদীর যে লস হয়ে গেল, সে যে অ্যাগ্রিভড হয়ে গেল,
বাদীর প্রতিকার কি? তার আর্জিটা যে খারিজ হয়েছে এই কারণে বাদী কি করতে পারে? বাদী আপিল করতে পারে, এবং আপিল করবে কি দেওয়ানি কার্যবিধির আপনার কি সেকশন 96 সাবসেকশন 1 অনুযায়ী। অথবা তিনি কি করতে পারেন? তিনি নতুন মামলা দায়ের করতে পারেন। অর্ডার 7 রুল 13 বলা আছে কি যে আরজি খারিজের আদেশ যদি হয়ে যায় সেক্ষেত্রে কি নতুন মামলা দায়েরে কোনো বাধা নেই, অর্থাৎ কি বাদী নতুন মামলা দায়ের করতে পারেন। আর আরজি খারিজের দরখাস্ত যদি না মঞ্জুর হয়, যে বিবাদী একটা দরখাস্ত করলো যে স্যার রিজেকশন অফ প্লেইন্ট করে দেন, আদালত ওটার মধ্যে কি কোনো বেসিস পাইলো না, এই কারণে কি বেসিস না পাওয়ার কারণে তার আরজি খারিজের দরখাস্তটা না মঞ্জুর করে দিল বিচারক, নট অ্যালাউড করে দিল। তার মানে কি বিচারক আপনার কি বিবাদিত ক্ষতির সম্মুখীন হলো। এখন তার কি প্রতিকার কি? এখন ওই বিবাদী কি করতে পারবে? এটা যেহেতু আপিলযোগ্য আদেশ নয়, কাজেই তিনি 115 ধারা অনুযায়ী রিভিশন দায়ের করতে পারবেন। বুঝেছেন কিনা এটা কমেন্টে জানান যে বোঝা গিয়েছে কিনা। এটা বুঝেছেন কিনা? হ্যাঁ, এক ভাইয়া বলেছে আরজি খারিজ হলে রেজ জুডিকাটা হলো না কেন? নাইস কোশ্চিন। আচ্ছা দেখেন, আপনার রেজ জুডিকাটা যে ভাইয়া প্রশ্ন করেছেন, রেজ জুডিকাটা সিপিসি সেকশন 11, এটার বিষয়বস্তুটা কি? রেজ জুডিকাটা মানে কি? ম্যাটার once adjudicated cannot be re-adjudicated। অর্থাৎ কি এর মানেটা হলো যে ম্যাটার ওয়ান্স অ্যাডজুডিকেটেড ক্যানট বি রি-অ্যাডজুডিকেটেড, অর্থাৎ কি যেই মামলার সিদ্ধান্ত একবার হয়ে যায় সেই বিষয়ে আর পুনরায় মামলা করা যায় না, এটা হলো কথা। এখন যেই এক্সেপশন, এটা আপনার কি এটাও যেমন আপনার কি সেকশন 11 এর বিষয়বস্তু, আবার কি আইন দিয়েই আপনার কি একটা এক্সেপশন তৈরি করেছে। এটা সাধারণ কথা যে কি একটা বিষয় সিদ্ধান্ত হয়ে গেলে ওই বিষয়ে আর কি করা যাবে না, নতুন মামলা দায়ের করা যাবে না। কোনো একটা বিষয় নিষ্পত্তি হয়ে গেলে নতুন মামলা করা যাবে না, কিন্তু আইনে আপনাকে এক্সেপশন দিয়ে দিচ্ছে যে এই বিষয়ে নতুন মামলা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তাই এটা কি রেজ জুডিকাটা তার বাড়িতে হবে না, কারণ আইনে সরাসরি কি আছে আপনার এক্সপ্রেস প্রভিশন বলা আছে। এক্সপ্রেস প্রভিশন যেহেতু বলা আছে তাই আপনার কি এখানে রেজ জুডিকাটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ আইনেই বলা আছে যে কি যে আরজি খারিজের আদেশের বিরুদ্ধে কি যিনি সংক্ষুব্ধ ব্যক্তি যে বাদী তার যে আরজিটা খারিজ হয়ে গেল সেক্ষেত্রে নতুন মামলা দায়ের করার ক্ষেত্রে তার কোনো বাধা নাই। অর্ডার 7 রুল 13 আইনেই বলে দিয়েছে যে নতুন মামলা করা যাবে না, মামলা করা যাবে, তাই রেজ জুডিকাটা তারা কি এটা রেজ জুডিকাটা অ্যাপ্লিকেবল হলো না। আর কি আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর হলে ক্ষতি হয় বিবাদীর, এই আর এটা যেহেতু আপনার কি এটা আপিলেবল অর্ডার নয়, এই কারণে এটা 115 অনুযায়ী রিভিশন দায়ের করতে হবে। এটা বুঝেছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আপনার অর্ডার 7 রুল 11 আমরা পড়ে ফেলছি। এবার আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে, আপনারা উত্তর দিবেন। আপনারা আগে বলেন যে দেওয়ানি মামলার আরজি প্রত্যাখ্যান হলে কি কি প্রতিকার আছে, বলেন, কমেন্টে জানান। দেওয়ানি মামলার আরজি প্রত্যাখ্যান হলে তার বিরুদ্ধে কি কি প্রতিকার আছে? পড়ানো হয়ে গেছে এগুলো, আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন। একটা আরজি যদি আপনার কি হয় রিজেকশন অফ প্লেইন্ট হয় সেক্ষেত্রে আপনার কি প্রতিকার আছে এখনই বলা হয়েছে। আপনার যদি রিটেনে প্রশ্ন আসে বারে অথবা জুডিশিয়ারিতে বা ল অফিসারে, আপনারা কি উত্তর দিবেন?
যে দেওয়ানি মামলার আর্জি প্রত্যাখ্যান হলে তার বিরুদ্ধে কি কি প্রতিকার আছে, কয়টা প্রতিকার আগে সেটা বলেন। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু, আপিল ইনস্টিটিউট অফ ফ্রেশ স্যুট। ঠিক আছে, হয়েছে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন, অর্ডার 7 রুল 11 অনুযায়ী কয়টি কারণে আর্জি খারিজ হয়? তানিশা জামান আপু, হ্যাঁ। কয়টি কারণে আর্জি খারিজ হয় বলেন তো? অর্ডার 7 রুল 11 অনুযায়ী কয়টি কারণে আর্জি খারিজ হয়? হ্যাঁ, প্লেনটিভ আপিল করতে পারে, ফ্রেশ স্যুট করতে পারে। পিয়া আপু লিখেছেন আপিল ফ্রেশ স্যুট, ঠিক আছে। হ্যাঁ, আলী আহমেদ ভাই 4টি, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু মূল বইয়েরটা আপনার দিতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন যে আপনার কি, যে অর্ডার 7 রুল 11 অনুযায়ী আপনার কি আর্জি খারিজ হয় 4টা গ্রাউন্ডে। আপনার প্রশ্ন যদি ক্রিটিক্যাল হয়, প্রশ্ন ক্রিটিক্যাল হলে এরকম প্রশ্ন আসবে যে ডাইরেক্ট রিজেকশন হয় কয়টায়, আর সময় দেওয়ার পরে রিজেকশন হয় কয়টায়। আর আপনারা যে গ্রাউন্ডগুলো অলরেডি দেখে ফেললেন যে 151-এ হয়, তারপরে কি আপনার কি 53 ডিলের আপনার রেফারেন্স দেখলেন, আরো অন্যান্য যে গ্রাউন্ডগুলো, এটা আপনার রিটেন লেখার সময় আপনারা লিখবেন। রিটেনে যদি আপনার আসে সেখান থেকে আপনারা লিখবেন। আচ্ছা, পরের প্রশ্ন, প্রথম বার কাউন্সিল এক্সামে এসছে আপনার, আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হয়? যদি নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন হয় তাহলে কি হয়? আরজি ফেরত হয় নাকি আপনার আরজি খারিজ হয়? একটা মামলায় যদি নালিশের কারণ উল্লেখ না থাকে যে কবে ঘটনাটা ঘটলো, এক্ষেত্রে আপনি কি করবেন? আরজি ফেরত দিবেন নাকি আরজি খারিজ করবেন বিচারক হিসেবে? প্রশ্ন রিপ্লাই করেন। প্রশ্নটা আবার বলতেছি, আপনার সামনে একটা মামলা আসলো, মামলাটার মধ্যে কোনো নালিশের কারণ কবে উদ্ভব হলো, কজ অফ অ্যাকশন নাই। তানিশা জামান আপু রিজেক্ট, হ্যাঁ। হাফিজুর ভাই রিজেকশন। মনীষা আক্তার আপু খারিজ, ঠিক আছে, হ্যাঁ খারিজ। আপনাদের কিন্তু ভাইয়া সবাইকে কিন্তু ওটা মনে রাখতে হবে যে এইটার যে 4টা নাম আছে, প্রশ্ন কিন্তু আপনার ইয়ে করা যাবে না, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু আপনার কি, যে আরজি খারিজের যে 4টা নাম আছে বলা হয়েছে, ওটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না, না হলে কিন্তু গন্ডগোল হবে। পরের প্রশ্ন, যদি বার্ড বাই ল হয় অথবা বার্ড বাই লিমিটেশন হয় একটা মামলায়, মনে করেন কি আপনার, মনে করেন একটা মামলা হলো রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল সংশোধনের মামলা। একটা দলিল সংশোধনের মামলা আপনার নির্দিষ্ট সময়ের পরে দায়ের করা হলো, তাহলে কি তামাদি দ্বারা বাড়িত। এখন তামাদি দ্বারা বাড়িত হওয়ার পরে আপনি একটা মামলা করলেন, সেই মামলাটা আরজি খারিজ হবে নাকি আরজি রিটার্ন হবে, আপনার রিটার্ন অফ প্লেইন্ট হবে, রিজেকশন অফ প্লেইন্ট নাকি রিটার্ন অফ প্লেইন্ট? নির্দিষ্ট সময়ের পরে যদি মামলা করেন, যদি কি আপনার নির্দিষ্ট তামাদির মেয়াদ অতিক্রম করার পরে আপনি যদি মামলা করেন, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এবার বলেন যে একটা মামলায় আমরা দেখেছি যে একটা মামলায়, নেক্সট কোশ্চিন, যে একটা মামলায় কি আপনার যে মূল্যমান সংশোধনের সর্বোচ্চ সময়কাল কয়দিন? আপনাকে যে যদি ইনসাফি আমরা দেখেছি যে আপনার কি, যে ভ্যালুয়েশন যদি কম হয় একটা মামলায়, ভ্যালুয়েশন যদি কম হয় বা ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প ফিস যদি হয়, সেক্ষেত্রে আপনার কি, ভ্যালুয়েশন কম হলে আপনাকে বিচারক কি করলো, ভ্যালুয়েশনটা বা মূল্যমানটা ঠিক করে দেওয়ার সময় দিল, সেক্ষেত্রে সর্বোচ্চ কয়দিন সময় দিতে পারে যদি উল্লেখ না থাকে? হ্যাঁ, জিসান ভাই লিখেছেন, আলী আহমেদ ভাই লিখেছেন 21 ডেজ, রবিউল আজম ভাই লিখেছেন 21 ডেজ, এক্সিলেন্ট। 21 ডেজ মানে, আচ্ছা সবারটাই হয়েছে, কেউ ভুল তো দেন। এবার ক্রিটিক্যাল কোশ্চিন, 2023 সালে এসছে প্রশ্ন, 2023 সালের প্রশ্ন,
আপনার কলকাতা হাইকোর্টের আমরা একটা দেখেছি, 1928 সালে আমরা একটা রেফারেন্স দেখেছি। আপনার কি তার মানে আপনার এখন প্রশ্ন আসলো আপনার অর্ডার 7 রুল 9(1) এ বিধান ফলো না করে মামলা করলে কি হয়? দেখেন কত ক্রিটিক্যাল প্রশ্ন করলো। কলকাতা হাইকোর্ট ডিভিশনের যে 1928 সালের যে জাজমেন্টের আপনার কি মাধ্যমে যে বিষয়টা আপনার এস্টাবলিশ করে দিল, ঠিক সেই বিষয়টা আপনার কি থেকে প্রশ্ন করলো বার কাউন্সিল 2023 সালে। অর্ডার 7 রুল 9(1) অনুযায়ী, অর্থাৎ কি একটা মামলা যতজন বিবাদী আসে ততটা যদি কি হয়, যদি আর্জির কপি না দেয়া হয়, যদি সমনের কপি না দেয়া হয়, তবে মামলাটা কি হবে? খারিজ হবে, তাই না? এটাই বলেছে যে অর্ডার 7 রুল 9(1) এর যে বিধান আছে এই বিষয়টা অনুসরণ না করে মামলা করলে কি হবে বলেন তো? এটাই দেখেন যে অর্ডার 7 রুল 9(1) এর বিধান অনুসরণ না করে মামলা করলে কি হবে? রিজেকশন হবে। এই বিষয়টাও দেখেন প্রশ্ন করেছে। আচ্ছা, তাহলে আমরা রিজেকশন অফ প্লেইন্ট এবং রিটার্ন অফ প্লেইন্ট নিয়ে আমাদের কথা হলো। আমরা দেখলাম এখানে এগ্রিড পারসন কি ধরনের রিলিফ পেতে পারে এবং কোন কোন গ্রাউন্ডে এই রিলিফটা আপনার ক্লেম করা যায়, এটা দেখলাম আমরা। অর্থাৎ কি আপনার অর্ডার 7, রুল 10 এবং রুল 11 আমরা দেখে ফেললাম। এখানে আপনার আর একটু দেখতে হবে, ছোট্ট করে লিখেন অর্ডার 7 রুল 14। এখানে শুধুমাত্র একটা শব্দ লিখে রাখেন, এনেক্সার, একটা শুধু শব্দ লিখে রাখেন, বা ফিরিস্তি। অর্ডার 7 রুল 14 লিখে শুধু একটা শব্দ লিখতে বলেছি আপনাদের, এনেক্সার বা ফিরিস্তি, অন্য কিছু লেখার দরকার নেই। এখানে কি বলেছে? এখানে বলেছে যে একটা মামলার যিনি বাদী আছেন, একটা মামলার যিনি প্লেন্টিভ আছেন, যিনি বাদী আছেন, মামলার বাদী যেই সব রিলিফ ক্লেম করছেন, যেই সব প্রতিকার উনি ক্লেম করতেছেন, বাদীর এই রিলিফ ক্লেম করার পিছনে ওনার অবশ্যই তো কিছু ডকুমেন্টস আছে। বাদীর যিনি যেই সব ডকুমেন্টের উপর ভিত্তি করে বাদী প্রতিকার চান, সেই ডকুমেন্টগুলো আদালতে ফিরিস্তি আকারে বা এনেক্সার মূলে জমা দিতে হবে। আমি আবার বলছি, বাদী মামলায় প্রতিকার পাওয়ার জন্য যেসব ডকুমেন্ট মূলে বা যে দলিল মূলে বাদী রিলিফ ক্লেম করে, রিলিফ সিক করে, প্রতিকার চায়, সেটা আপনার কি করবে? সেই কাগজগুলো বাদীকে কি করতে হবে? মামলার মধ্যে ফিরিস্তি আকারে বা এনেক্সার মূলে জমা দিতে হবে। ঠিক আছে, এটাই বক্তব্য। আরেকটা সিচুয়েশন লিখেন, অর্ডার 7 রুল 15। এখানে বলল এমনও হতে পারে, যেমন দেখেন যে সবগুলো ডকুমেন্ট বাদী প্রতিকার চাচ্ছে কিছু ডকুমেন্টসের উপরে, কিছু ইনস্ট্রুমেন্টের উপর বেসিস করে, কিছু দলিলের উপর ভিত্তি করে, কিছু আপনার কি কিছু কাগজের উপর ভিত্তি করে সে রিলিফ চাচ্ছে, সে প্রতিকার চাচ্ছে। এটা হতে পারে এই ডকুমেন্টগুলো বাদীর পজেশনে আছে, বাদীর পজেশন বা বাদীর দখলে আছে, বাদীর কাস্টডিতে আছে, তার তত্ত্বাবধানে আছে জিনিসগুলো, ঠিক আছে। কিন্তু আবার এমনও হতে পারে যে ডকুমেন্টগুলো বাদী প্রতিকার চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ডকুমেন্টগুলো কি বাদীর কাছে নেই, ডকুমেন্টগুলো অন্য কোনো থার্ড পার্টির কাছে থাকতে পারে, বা আপনার ডিফেন্ডেন্টের কাছেও মামলা যে বিবাদী তার কাছেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার অর্ডার 7 রুল 15 বললো যে কোনো একটা মামলার যে ডকুমেন্ট সেটা যদি কি থাকে, বাদীর কাছে আপনার না থাকে, বাদীর কাছে যদি না থাকে সেই ডকুমেন্টটা যেটার ভিত্তিতে তিনি প্রতিকার চান, সেটা কার কাস্টডিতে আছে সেটাও বর্ণনা করতে হবে। ঠিক আছে, আমি বলতে পারি যে
স্যার আমি একটা দলিল, আপনি আপনি প্লেইনতে আপনি একটা রেফারেন্স দিলেন, আরজিতে আপনি একটা রেফারেন্স একটা দলিলের কথা বললেন, কিন্তু দলিলটা আপনার কাস্টডিতে নাই, আপনার পজিশনে নাই। তখন আপনি বলতে পারেন যে কোন ব্যক্তির কাছে দলিলটা আছে, আপনার কার কাস্টডিতে আছে, কার পজিশনে আছে, এটা আপনার বলে দিতে হবে আরজিতে। তার মানে কি, আরজিতে এটা নিয়ে একটা প্যারা উল্লেখ করতে হবে। আরজিতে আপনি তো অনেকগুলো তো আপনি বর্ণনা দিবেন ক্রোনোলজিক্যালি 1 2 3 4 ভাবে আপনি তো অনেক বর্ণনা দিবেন। তার মানে কি, বাদী যেই সব বিষয়ে প্রতিকার চায় সেটা যদি তার কাস্টডিতে না থাকে, সেই বিষয়ে আরজিতে একটা বর্ণনা থাকতে হবে। এটাই বক্তব্য। আর ঠিক এই বিষয়টা আপনার কি, ঠিক এই প্রশ্নটাই ফার্স্ট বার কাউন্সিলে আসছিল, ফার্স্ট বার কাউন্সিল এক্সাম 2012 সালে এসছে, ঠিক এই প্রশ্নটাই, যে যেই দলিলের উপর ভিত্তি করে বাদী মামলা করে, যে দলিলের উপর ভিত্তি করে বাদী মামলা করে, সেটা যদি বাদীর কাস্টডিতে না থাকে, সেক্ষেত্রে কার কাস্টডিতে আছে সেই বিষয়টা আরজিতে বা প্লেইনটে উল্লেখ করে দিতে হবে। এই বিষয়টাই আপনারা দেখেন 2012 সালের প্রশ্ন। আবার বলছি যে বাদী যেই সব ডকুমেন্টের উপর রিলাই করে বা নির্ভর করে সে প্রতিকার চাচ্ছে, ডকুমেন্টটা তার কাছেও থাকতে পারে, নাও থাকতে পারে। অর্ডার 7 রুল 14 বললো যে বাদীর কাগজগুলো আদালতে ফিরিস্তি মূল্যে জমা দিতে হবে। আর অর্ডার 7 রুল 15 পরের রুলটাতেই বললো যে সে যেই ডকুমেন্টের উপর রিলাই করে সে রিলিফ চায়, সেটা তার কাছে যদি না থাকে, যদি অন্য কোনো থার্ড পার্টির কাছে থাকে বা ডিফেন্ডেন্টের কাছে থাকে, সেটা আরজিতে উল্লেখ করে দিতে হবে একটা প্যারার মধ্যে, যে হ্যাঁ স্যার এই ডকুমেন্টটায় আমি প্রতিকার চাচ্ছি এই ডকুমেন্টের বেসিসে, কিন্তু ডকুমেন্টটা আমার কাছে নাই, সেটা রহিমের কাছে আছে। আচ্ছা, এবং সর্বশেষ, আজকে সর্বশেষ যে সেটা আমরা পড়বো অর্ডার 7 রুল 18। অর্ডার 7 রুল 18 কি বললো, আজকের লাস্ট যে পড়ার বিষয়বস্তু। অর্ডার 7 রুল 18 বললো, অর্ডার 7 রুল 18 বললো যে আপনার যেই দলিলের বিষয়ে, তার মানে দেখেন এটা অর্ডার 7 রুল 14 এবং 15 এর সঙ্গে কানেক্টেড। অর্ডার 7 রুল 15 14 15 18 দেখেন এখানে বললো যে অর্ডার 7 রুল 14 বললো কি, যে মামলার বাদী যেসব দলিলের উপর সে রিলিফ চায় সেই সব ফিরিস্তি আকারে আদালতে জমা দিতে হবে। ভালো কথা। পরেরটাই কি বললো, যে আপনার সব কাগজপত্র দলিল দস্তাবেজ বাদীর কাছে নাও থাকতে পারে, অন্য কোনো যদি তৃতীয় পক্ষের কাছে থাকে বা থার্ড পার্টির কাছে থাকে, বা যদি কি হয়, যদি ডিফেন্ডেন্টের কাছে থাকে বা বিবাদীর কাছে থাকে, সেটাও আরজিতে উল্লেখ করতে হবে। আর সর্বশেষ আপনার বলে দিল কি অর্ডার 7 রুল 18 যে আপনার যেই দলিলের বিষয়ে আপনি আরজিতে উল্লেখ করেন নাই, আপনি আদালতে আপনার কি রেফারেন্স হিসেবে আপনি দেন নাই, আপনার আরজিতে উল্লেখ নাই, আপনি হঠাৎ করে সাক্ষ্য প্রমাণকালে আপনি সেই দলিলের বিষয়ে কোনো কথা বলতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। আরো সহজ ভাষায় বলি, যে যেই দলিলের বিষয়ে আপনি আরজি বা জবাবে আপনি উল্লেখ করেন নাই, সেই বিষয় কি আপনার, এখানে আরজি বিষয়ে আপনার কথা বলি, যে যেই দলিলের বিষয়ে আরজিতে বক্তব্য নাই, যেই দলিলের বিষয় কি কার কাস্টডিতে আছে সেটাও আপনি বর্ণনা করেন নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের সময় সেটা কি আদালতের অনুমতি ছাড়া, আদালতের পারমিশন ছাড়া সেই বিষয়ে আপনি কোনো রেফারেন্স দিতে পারবেন না। এমন করা হলে সবাই কি আদালতে কি দলিল দস্তাবেজ দাখিল না করে হঠাৎ করে এসে যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়া শুরু করবে। এই কারণে এই অপশনটা কি বন্ধ করে দেয়া হলো। যাই হোক, আজকে শেষ হয়ে গেল ইনশাল্লাহ। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে ইনশাল্লাহ। আমরা সামনে আবার ইনশাল্লাহ কোনো একটা সময়, আল্লাহ চাহে তো আমরা আবার কোনো একটা সেশনে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনারা ভালো থাকেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, অনেক কথা হলো আজকে, তাহলে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ।
হ্যাঁ, রুল 15 এর বিধিটি প্লেন্টের কোন প্যারায়? ভাইয়া ওটা উল্লেখ নাই, ওটা আপনার কি আপনার ইচ্ছা মতো কোনো একটা প্যারায় দিয়ে দিবেন। অর্ডার 7 রুল 14টা আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার কি বললো? এখানে আপনার অর্ডার 7 রুল 14 কি বললো? অর্ডার 7 রুল 14 আপনাদের শুধু একটা শব্দ লিখতে বলেছি। অর্ডার 7 রুল 14 শুধু একটা শব্দ লিখতে বলেছি, এনেক্সার বা ফিরিস্তি। বাদী তো কিছু দলিলের উপর ভিত্তি করে সে তো প্রতিকার চাইবে, তার তো অবশ্যই কিছু দলিল, তার মনে করেন কি তার হেবা দলিল থাকতে পারে, তার ক্রয়কৃত দলিল থাকতে পারে না, অথবা আপনার দেখেন তিনি সম্পত্তিটা আপনার বিনিময় সূত্রেও পাইতে পারেন, এক্সচেঞ্জ মূলে, অথবা তিনি আপনার নিলাম সূত্রে আপনার কি ক্রয় করে নিতে পারেন, আপনার কি তিনি সরকারের থেকে আপনার কি আরো বিভিন্নভাবে আপনার কি বন্দোবস্ত নিতে পারেন, বন্দোবস্ত মূল্যে জমিটা মালিক হতে পারেন। তো তার তো আপনার কি দলিল থাকবে, অথবা কি তিনি ওয়ারিশ মূল্যেও মালিক হতে পারেন, তার পিতার সম্পত্তি ছিল তিনি ওয়ারিশ মূল্যে পেয়েছেন, তার তো একটা ডকুমেন্ট থাকবে। তিনি যে দলিলগুলো মূলে আপনার মালিক আপনার সম্পত্তির, বাদী কি করবে? বাদী সেই কাগজগুলো দলিলগুলো আপনার কি আদালতে কি আপনার ফিরিস্তি মূলে 1 2 3 4 এভাবে ফিরিস্তি মূলে আদালতে দাখিল করবে। এটাই বলা হচ্ছে অর্ডার 7 রুল 14। আশা করি বুঝেছেন। আর অর্ডার 7 রুল 15 বলেছে কি যে আপনার বাদীর যদি নিজের কাছে না থাকে তাহলে কার কাস্টডিতে আছে, কার কাস্টডিতে দলিলগুলো আছে সেটাও আপনার কি আপনার বলতে হবে। কোন রকম থার্ড পার্টি ইয়াতে যদি থাকে সেটাও আপনার কি বলে আপনার ইয়ে করা যাবে, ঠিক আছে? যে আপনার কি তার বলতে হবে যে এই দলিলটা কি আমার কাস্টডিতে নাই, এটা বিবাদীর কাস্টডিতে আছে, এটা এভাবে বলে আরজিতে উল্লেখ করতে হবে, নাহলে পরবর্তীতে আর এই বিষয়ে কোনো করা যাবে না, কোনো বক্তব্য দেওয়া যাবে না। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ চাই তো ইনশাল্লাহ আবার কোনো এক সময় আবার দেখা হবে আমাদের। হ্যাঁ, ভালো থাকেন সবাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।